মুহূর্তে মানবজাতি মানসিকভাবে ক্লান্ত বোধ করছে। আমরা এখন এমন এক সময় আছি যেখানে আমরা আমাদের নিজস্ব সার্বভৌমত্ব অনুভব করছি। যতক্ষণ পর্যন্ত এমন মানুষ থাকবে যারা তাদের ক্ষমতা এবং স্বাধীনতা অন্যদের দিতে ইচ্ছুক, ততক্ষণ পর্যন্ত এমন লোকও থাকবে যারা সেই ক্ষমতা এবং স্বাধীনতা কেড়ে নিতে চাইবে। মানব জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো নিজেকে ভালোবাসা। কখনো কখনো আমাদের মধ্যে এই ধরনের অচেতন অভ্যাস থাকে যে আমাদের প্রথম পদক্ষেপই হলো কোনো না কোনোভাবে নিজেকে ভালোবাসা থেকে বঞ্চিত করা। নতুন পৃথিবীতে পরিপূর্ণভাবে বেঁচে থাকা এবং এটি আপনার গ্রহে কিছু সর্বশ্রেষ্ঠ সম্প্রসারণকে অনুপ্রাণিত করবে। আপনার কি মনে হয় আমরা কেন নিজেদের থেকে এতটা বিচ্ছিন্ন বোধ করি? দুটি কারণ। আমি এই অনুষ্ঠানে ফিরে আসা চ্যাম্পিয়ন সারা ল্যান্ডনকে স্বাগত জানাতে চাই। কেমন আছেন সারা? হাই অ্যালেক্স, আমি এখানে আসতে পেরে খুব খুশি এবং উত্তেজিত। আমি তোমাকে ভালোবাসি। আপনি নেক্সট লেভেল সোল কমিউনিটির একজন সদস্য এবং আমি জানি এটি আরো একটি অসাধারণ আলোচনা হতে চলেছে। আচ্ছা, কোনো চাপ নেই, কিন্তু হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আপনাকে এই অনুষ্ঠানে পাওয়াটা সবসময়ই আনন্দের। সারা, আপনি নেক্সট লেভেল সোলে আমাদের প্রতি খুবই সদয় ছিলেন এবং আমরা একসাথে অনেকগুলো কাজ করেছি। ভবিষ্যতে আমাদের আরো কয়েকটি যৌথ কাজ করার পরিকল্পনা আছে, যা পরে ঘোষণা করা হবে। কিন্তু আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং অনেকদিন হয়ে গেছে। আমার মনে হয় আপনি শেষবার যখন অ্যাসেনশন শোতে এসেছিলেন তারপর থেকে অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, আপনি যখন অ্যাসেনশনের সাথে এখানে এসেছিলেন সেটাই ছিল শেষবার। আপনার সশরীরে এখানে আসার কথা ছিল, কিন্তু সময়সূচি এবং অন্যান্য কারণে তা সম্ভব হয়নি। তবে আমরা আপনাকে আবার এখানে নিয়ে আসব, চিন্তা করবেন না। তো আমি সবার আগে কাউন্সিলের সাথে কথা বলতে চেয়েছিলাম, কারণ আমি প্রথমে আপনার সাথে কথা বলেছি। আমি আপনাদের মতামত শুনতে চাই। অবশ্যই এটা শুধু কাউন্সিলকে নিয়ে নয়, কিন্তু সত্যি বলতে আমি শুধু কাউন্সিল সম্পর্কেই শুনতে চেয়েছিলাম। কিন্তু আমি শুনতে চাই এই মুহূর্তে সারা বিশ্বে আসলে যা ঘটছে সে সম্পর্কে আপনার ভাবনা কি, কারণ চারপাশে অনেক পাগলামি চলছে। আর এমন নয় যে আগে পাগলামি ছিল না। গুহা থেকে প্রথম পাথরটি ফেলার পর থেকেই পাগলামি চলছে। পরিস্থিতি সবসময়ই পাগলাটে ছিল, কিন্তু এখন আমরা এই সবকিছু সম্পর্কে আরো বেশি সচেতন। আর মনে হচ্ছে এই মুহূর্তে মানবজাতি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। এ বিষয়ে আপনার মতামত কি, আর তাদের জন্য আপনার কি পরামর্শ আছে যারা ঠিক জানে না বাজারটা কেমন? মানে বলা যেতে পারে 2012 সাল থেকে এটা একটা উত্তাল যাত্রা ছিল। 2000 সাল থেকে শুরু হলেও 2012 এবং তারপর 2016 সাল থেকে, আর তারপর থেকে স্পষ্টতই 20 এর দশক থেকে প্রতি বছরই এটা আরো তীব্র হয়েছে। আমার এখনো মনে আছে লোকেরা বলতো, ও আমি 2025 সাল থেকে বেরোনোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। আর আমি বলতাম, আর দেখুন আজ আমরা কোথায় আছি। আপনি কি নিশ্চিত? উদ্ধৃতি চিহ্ন। তারা বলতো, ও ঈশ্বরকে ধন্যবাদ, আমরা 2025 সাল থেকে বেরোলাম। আমি বলতাম, আপনি কি নিশ্চিত? মানে এটা কেবল বেড়েই চলেছে এবং আমি ক্লান্ত। আমি নিশ্চিত আপনিও এই সবকিছুর কারণে ক্লান্ত। আর আমরা তো সারাক্ষণ খবরও দেখি না, আমরা সারাক্ষণ সব নেতিবাচক জিনিসের মধ্যে থাকি না। আর আমরা যে পৃথিবীতে বাস করছি শুধু সেখানে বেঁচে থাকার মাধ্যমেই আমাদের মধ্যে এখনো সেই শক্তির অনেকটাই রয়েছে। তো যারা মানসিকভাবে ক্লান্ত বোধ করেন তাদের জন্য আপনার পরামর্শ কি এবং আমরা এর প্রতিকারে কি করতে পারি? দুটো বিষয়, এবং আমি সম্ভবত আপনাকে এমন কিছু ভিন্ন কথা বলবো যা আপনি সাধারণত উত্তর হিসেবে শোনেন না, যার সাথে আমি অবশ্যই একমত। আমি মনে করি এই গ্রহে চেতনার এক উত্তরণ ঘটছে। আমি মনে করি যে ভালোবাসা এবং ভয়ের মধ্যকার মেরুত্ব এবং ব্যবধান এতটাই স্পষ্ট হয়ে উঠছে যে আমরা ভালোবাসাকেই বেছে নিচ্ছি। আমি মনে করি যে শান্তি এবং বিশৃঙ্খলার মধ্যকার ব্যবধান এতটাই স্পষ্ট হয়ে উঠছে যে আরো বেশি সংখ্যক মানুষ শান্তিকেই বেছে নিচ্ছে। আমি মনে করি দুটি সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে। আমি মনে করি প্রথমত, আমরা এখন এমন এক সময় আছি যেখানে আমরা আমাদের নিজস্ব সার্বভৌমত্ব অনুভব করছি। এবং পরিষদ বলবে যে যদিও এই গ্রহের প্রায় সমস্ত মানুষ স্বাধীনতা চায়, এটি এমন একটি জিনিস যা আমরা সবচেয়ে বেশি ভয় পাই, এবং যখন আমরা আমাদের নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব উপলব্ধি করি তখন আমরা ঠিক জানি না যে এটি নিয়ে কি করতে হবে। আর তাই তারা বলেছেন, যদিও এই জীবনে চুক্তি থাকতে পারে, কর্মফল থাকতে পারে এবং এমন কিছু বিষয় থাকতে পারে যা আপনি সমাধান করার জন্য বেছে নিয়েছেন, আপনি এখন পৃথিবীতে সম্পূর্ণ স্বাধীন এবং একজন সার্বভৌম সত্তা। আর তাই আপনার বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা আছে। আর তাই বিশৃঙ্খলার সাথে জড়িয়ে পড়ার স্বাধীন ইচ্ছাও আপনার আছে।
এবং বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপ ও দুশ্চিন্তা করার স্বাধীন ইচ্ছাও আপনার আছে। কিন্তু আমরা সত্যিই স্বাধীন। এবং মানব পরিবার হিসেবে আমরা যা সবচেয়ে বেশি চাই, কখনো কখনো তা সেই জিনিসগুলোই হয় যা আমরা সবচেয়ে বেশি ভয় পাই বা যা অস্বস্তিকর মনে হয়। তাই কেউ একজন পরিষদকে জিজ্ঞাসা করেছিল, আমরা কিভাবে এই সমস্ত স্বৈরশাসক এবং পৃথিবীতে থাকা সেই সব লোকদের থেকে মুক্তি পাবো যারা নিয়ন্ত্রণ করতে এবং মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চায়। এবং পরিষদের উত্তর ছিল, যতক্ষণ পর্যন্ত এমন মানুষ থাকবে যারা তাদের ক্ষমতা এবং স্বাধীনতা অন্যদের দিতে ইচ্ছুক, ততক্ষণ পর্যন্ত এমন লোকও থাকবে যারা সেই সব মানুষের কাছ থেকে সেই ক্ষমতা এবং স্বাধীনতা কেড়ে নিতে চাইবে, যারা স্বাধীন হওয়ার এবং নিজেদের ক্ষমতা রাখার দায়িত্ব নিতে চায় না। কিন্তু এটাই আসলে আমাদের সুযোগ। এবং আমি মনে করি গভীরতম স্তরে যা কিছু ঘটছে তার সবকিছুই শক্তিকে কেন্দ্র করে, সবকিছুই শক্তিকে ঘিরে, সবকিছুই স্বাধীনতাকে ঘিরে। এটা আমাদের আহ্বান। এটা আমাদের নিজেদের ভেতরে তা গভীরভাবে অন্বেষণ করার জন্য একটি আমন্ত্রণ। আপনার সমস্ত শক্তি যখন আপনার সেবায় নিয়োজিত থাকে, তখন তার অর্থ আপনার নিজের ভেতরে অন্বেষণ করুন। নিজের ক্ষমতার মধ্যে থাকার এবং খবরের বা পৃথিবীতে ঘটে চলা ঘটনাগুলোর কাছে নিজের ক্ষমতা বিলিয়ে না দেওয়ার প্রকৃত অর্থ কি, তা নিজের ভেতরে অন্বেষণ করুন। আপনি যে জীবন চান তা বেছে নেওয়ার স্বাধীনতা আসলে কেমন, তা অন্বেষণ করুন। আমাদের বেশিরভাগেরই সেই সুযোগ সত্যিই আছে। তবুও আমরা বারবার এমন কিছু বেছে নেওয়ার অভ্যাস বা ধরনে আটকে যাই যা আমরা চাই না। আর যা আমরা চাই না তাই বারবার সামনে চলে আসে। তাই এর জন্য প্রয়োজন কিছুটা গতি কমানো, বাইরের জগৎকে তার মতো থাকতে দেওয়া এবং সত্যিই নিজের ভেতরে প্রবেশ করা। আর আমি সেই ধরনের মানুষদের একজন, যারা গতি কমাও এবং নিজের ভেতরে যাও, এই দুটি কথা একদমই শুনতে চায় না। এছাড়াও যখন লোকেরা বলে, আপনি কিভাবে নিশ্চিত হন যে আপনি আধ্যাত্মিকভাবে নিজেকে এড়িয়ে যাচ্ছেন না, আমি কিছুটা হেসে ফেলি। আর আপনি চেষ্টা করলেও যা সত্যিই ঘটছে তা আধ্যাত্মিকভাবে এড়িয়ে যেতে পারবেন না, কারণ আপনার দিনের কোনো না কোনো ঘটনা আপনাকে উত্তেজিত করবে, আপনাকে বিরক্ত করবে, আপনাকে হোঁচট খাওয়াবে। আর আমার সবচেয়ে প্রিয় প্রশ্নটি হলো, আসল ব্যাপারটা কি? এটি আমাকে ধীর হতে, নিজের ভেতরে যেতে, সচেতন থাকতে এবং বর্তমানে থাকতে অনুমতি দেয়। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা কি? আমি আরো একটি বিষয় যোগ করতে চাই যা আত্মপ্রেম শব্দটির ঊর্ধ্বে, কিন্তু আমি মানুষের বোঝার সুবিধার জন্য এটি সহজ করে বলতে চাই। আমি এটিকে নিজের প্রতি এক অবিচল ভালোবাসা হিসেবে দেখি। আমি মনে করি মানব জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো, যাই ঘটুক না কেন, নিজেকে সম্পূর্ণরূপে, পুরোপুরি ভালোবাসা। আপনার শরীরে যা ঘটুক, আপনার আর্থিক অবস্থা যা হোক, আপনার সম্পর্কে যা ঘটুক, পৃথিবীতে যা ঘটুক, কখনো কখনো আমাদের মধ্যে এই অচেতন অভ্যাসটি থাকে যে আমাদের প্রথম পদক্ষেপই হলো কোনো না কোনোভাবে নিজের প্রতি ভালোবাসাকে অস্বীকার করা। পৃথিবীতে কিছু একটা ঘটছে, অথচ আপনি আপনার কুকুরের সাথে একটি সুন্দর, শান্তিপূর্ণ হাঁটার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করছেন, কারণ পৃথিবীতে যা ঘটছে বা এমন কিছু যা আপনাকে বিচলিত করেছে, তা নিয়ে আপনি খুব চাপে আছেন। আর তাই আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ব্যক্তিগত শক্তি এবং আমাদের নিজস্ব শক্তির জন্য সম্পূর্ণ ও চূড়ান্ত দায়িত্ব নেওয়াটা আসলেই আমাদের উপর নির্ভর করে। এই মুহূর্তে গ্রহের সবকিছুই শক্তিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আর আপনি আপনার শক্তি কিসে ব্যয় করছেন? আপনি কিসের সাথে জড়িয়ে পড়ছেন? নাকি আপনি সত্যিই নিজেকে উন্মুক্ত করতে এবং দেখতে শুরু করছেন যে আপনি যদি অনুমতি দেন, তবে আপনার সমস্ত শক্তি কিভাবে আপনাকে সমর্থন করার জন্য এখানে রয়েছে? আর আপনি সবচেয়ে সহজে সেই অনুমতি দিতে পারেন যা আপনাকে আনন্দ দেয়, আপনার জীবনকে বেছে নেওয়ার মাধ্যমে। প্রকৃতপক্ষে পরিষদটি আপনার বাস্তবতা তৈরি করার ধারণা থেকে সরে এসে এখন অনেকটাই বদলে গেছে। আর তা হলো, সবকিছুই আপনার বেছে নেওয়ার জন্য এখানে রয়েছে। এখন এটা আরো সহজ। আপনার বাস্তবতা বেছে নিন। আরো সম্ভাবনা, আরো সুযোগ রয়েছে। বেছে নিন। সারা, আমাদের ভেতরে যে শক্তি আছে তাকে নিয়ে আমরা এত ভয় পাই কেন জানো?
আমি তোমাকে একটা গল্প বলি। যখন আমার বয়স 7 বছর ছিল, আমি আর আমার মা আমার খালা ও খালার স্বামীর বিয়েতে গিয়েছিলাম। তারা অন্য এক রাজ্যে একটি ঘোড়ার খামারে থাকতেন। আমি আমার মায়ের দিকের পরিবারকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যাদের অনেকের সাথেই আমি খুব বেশি সময় কাটাইনি। আমি ঘোড়াগুলো আর জমিটা দেখে মুগ্ধ হয়েছিলাম। আমার মনে আছে, বিয়ের সেই রাতে 7 বছর বয়সে আমি বলেছিলাম, আমি এখানেই থাকতে চাই, আমি চাই এটাই আমার জীবন হোক। আমরা বাড়ি ফিরে এলাম এবং 1 মাসের মধ্যেই আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেল এবং আমি আর আমার মা আসলে সেই ঘোড়ার খামারে আমার মায়ের পরিবারের সাথে থাকতে চলে গেলাম। আমি অনেক বছর ধরে এটা জানতাম না, কিন্তু যখন আমি বাবার সাথে কথা বলতাম, দেখতাম তিনি খুব দুঃখী, কারণ আমি আর তার দৈনন্দিন জীবনের অংশ ছিলাম না এবং তিনি আবেগগতভাবে ও আর্থিকভাবে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং এটি তার জীবনে, আমার জীবনে এবং আমাদের সকলের জীবনে একটি খুব কঠিন সময় ছিল। কিন্তু এক অতি অবচেতন, সরল স্তরে আমার মনে হতো যে মায়ের পরিবারের সাথে ঘোড়ার খামারে থাকার আমার এই ইচ্ছাটাই আমার বাবাকে এতটা কষ্ট দিয়েছিল এবং তার, আমার ও অনেকের জন্য এই সমস্ত দুঃখের কারণ হয়েছিল। এবং বহু বছর ধরে আমি এটা সম্পর্কে সচেতন ছিলাম না, যতক্ষণ না আমি এই প্রশ্নটি নিয়ে ভাবতে শুরু করি যে আপনি আসলে কতটা শক্তিশালী। আপনি কি সত্যিই যা চান তা পেতে পারেন? এটা কি সত্যিই এত সহজ হতে পারে যে আপনি বলবেন, আমি এটা বেছে নিলাম আর তুমি এটা পেয়ে যাবে? আর এই সবকিছু ঘটেছিল 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে। আর তাই আমরা হয়তো সচেতন নই যে আমরা কিভাবে বা কেন আমাদের শক্তিকে ভয় পাই। কেউ হয়তো বলবেন, এটা এই জীবনের অভিজ্ঞতারও আগের কোনো ঘটনা হতে পারে। যখন মানুষ পূর্বজন্মের কথা বলে, তখন আমার কাছে এটাও বেশ আকর্ষণীয় মনে হয়। আপনি কি এটা খেয়াল করেছেন, প্রত্যেকেই তার পূর্বজন্মে কোনো না কোনো শিকার। বিখ্যাত বা ক্লিওপেট্রা ছিল। ক্লিওপেট্রা, হ্যাঁ, আমরা সবাই ক্লিওপেট্রা। আলেকজান্ডার দ্য গ্রেটের জন, হ্যাঁ একদম। আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক। কিন্তু আমার মাসি, যিনি খুব আধ্যাত্মিক পথে ছিলেন, অনেক বছর আগে আমার মনে আছে, একবার আমি বলেছিলাম যে আমি পশুদের খুব ভালোবাসি। তখন আমার বয়স সম্ভবত 10 বছর ছিল। তিনি বললেন, তাহলে সম্ভবত এর কারণ হলো তুমি তোমার পূর্বজন্মে নিষ্ঠুর ছিলে এবং পশুদের ক্ষতি করেছিলে। আমি বললাম, কি? কে বলল এটা? উদ্ধৃতি চিহ্ন। ঠিক। অথবা তুমি অন্য কোনো জন্মেও পশুদের ভালোবাসতে পারতে। পশুদের ভালোবাসতে, কিন্তু আমরা মাঝে মাঝে সত্যিই জানি না যে এই জিনিসগুলো কোথা থেকে আসে। এটা কি পূর্বজন্মের হতে পারে? এটা কি শৈশবের কোনো ঘটনা? এটা কি কোনো অবচেতন বিষয় হতে পারে? এটা কি সেই সব অভ্যাস বা রীতি হতে পারে যা তুমি শিখেছ, যে শক্তিশালী হওয়াটা তোমাকে বিপদে ফেলে? তোমার শক্তি ব্যবহার করলে অন্য মানুষের ক্ষতি হতে পারে, আর তাই আমরা এটাকে ভয় পাই এবং এর আসল কারণটা না জেনে আমরা অবচেতন ও অসচেতন থাকি। আর কখনো কখনো এই খুব সূক্ষ্ম বিষয়গুলোই আসলে অনেক বড় হয়, কিন্তু যখন তুমি সেগুলোকে আলোর সামনে আসতে দাও, তখন মনে হয়, ওহ, তাহলে তো ব্যাপারটা বোঝা গেল। আর তখন তুমি সেটাকে যেতে দিতে পারো। তাহলে সারা, তোমার কি মনে হয় যে এর কিছুটা আমাদের শেখানো প্রোগ্রামিং এর সাথেও সম্পর্কিত? অবশ্যই, ঠিক। যে অভ্যাসগুলো আমাদের শেখানো হয় এবং হ্যাঁ, হ্যাঁ, একদম। আর প্রত্যেকের অভিজ্ঞতা ভিন্ন। জানো, আমার মনে হয় ছোটবেলায় আমি এই সচেতনতা ও সমর্থন পেয়েছিলাম যে আমি যা হতে চাই তাই হতে পারি। তবুও আমার মনে হয় আমরা এমন কিছু বিশ্বাস ও অভ্যাস গ্রহণ করি এবং এমন সব গল্প শিখি যা আমাদের ছোট করে রাখে এবং আমাদের শক্তিকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে বাধা দেয়। আর আমার মনে হয় আমাদের ছোট করে রাখার চেষ্টাকারী কোনো বাহ্যিক নেতিবাচক শক্তির চেয়ে এই বিষয়গুলোই বেশি দায়ী। আমার মনে হয়
এগুলো হলো সেই ছোট ছোট অভ্যাস যা আমরা চলার পথে শিখি এবং আয়ত্ত করি। উদাহরণস্বরূপ, আমি একজনকে বলতে শুনেছি, ওহ, আমি কখনোই সংখ্যায় ভালো ছিলাম না, আমি কখনোই কিছু মনে রাখতে পারতাম না। উদ্ধৃতি চিহ্ন। অথচ আমাদের মস্তিষ্ক সারাদিন ধরে আমাদের শারীরিক ইন্দ্রিয় দিয়ে অনুভব করা সবকিছু রেকর্ড এবং সংরক্ষণ করে, যা তুমি কল্পনাও করতে পারবে না। আর তাই আমরা এই ছোট ছোট বাক্যগুলোও শিখে ফেলি, যা কখনো কখনো আমাদের ছোট করে রাখে। আর তাই এটা হলো এই বিষয়ে সচেতন থাকা এবং কিছু বলার সময় আপনার কেমন লাগছে সে সম্পর্কে সচেতন থাকা। ওহ, আমি তো এটাতে কখনোই ভালো ছিলাম না, এটা বলতে খুব একটা ভালো লাগছে না। এর বিপরীতে আমি আপনাকে আরেকটি উদাহরণ দিচ্ছি। শিল্পী হওয়ার কথা আমার মাথায় কখনোই আসেনি, ছবি আঁকার কথাও আমার মাথায় আসেনি। আমার গল্পটা সম্ভবত এমন হতো যে ছোটবেলায় আমি শিল্পকলা এবং ছবি আঁকার চেয়ে গণিত এবং বিজ্ঞানে অনেক বেশি আগ্রহী ছিলাম। আর কেউ একজন তথাকথিত ভুলবশত আমাকে একটি বই পাঠিয়েছিল, এটা যে ছবি আঁকা শেখার বই তা না জেনেই। আর আমি সেটা খুলে পাতা উল্টাতে লাগলাম এবং ভাবলাম, আমি তো ছবি আঁকা শিখতে পারি, এটা মজাদার হতে পারে। এর বিপরীতে আমার মনে এই চিন্তাও এলো যে, ওহ, আমি শিল্পকলায় ভালো নই, আমি ছবি আঁকতে ভালো নই। কিন্তু আমি ভাবলাম, আমার মনে হয় না এটা একটা সত্যি চিন্তা, আমি নিশ্চিত নই যে এটা বাস্তব কিনা। এটা এমন একটা জিনিস যা আমি শিখেছি। আর আমি আপনাকে ঠিক সেই মানুষটির কথা বলতে পারি যে বলতো, আমরা আমাদের পরিবার তেমন শৈল্পিক নই। আমার ছোটবেলার কথাটা মনে আছে। আর কি হবে যদি আপনি এমন একটা বিষয়কে বেছে নেন জানিয়ে আপনার এই গল্পটা প্রচলিত আছে যে, ওহ, আমি এটা বা ওটাতে কখনো ভালো ছিলাম না। আর কি হবে যদি আপনি ভাবেন, কি হবে যদি আমি এটা নিয়ে অনুসন্ধান করি, আর শুধু মজার জন্য এটা নিয়ে অনুসন্ধান করি? কি হবে যদি আমি আসলেই নাম মনে রাখতে খুব ভালো হই, তাই না? কি হবে যদি আমি সত্যিই সংখ্যা মনে রাখতে ভালো হই? শুধু এটা নিয়ে খেলুন, এটা নিয়ে খেলুন। আমরা এতটাই শক্তিশালী। আমার মনে হয় এই পর্যন্ত ৬,০০০ এরও বেশি মানুষকে তাদের উৎস, ঐশ্বরিক সত্তা, তাদের উচ্চতর সত্তা, তাদের আত্মা, পরপারে থাকা তাদের প্রিয়জনদের সাথে নিজেদের সংযোগ স্থাপন করতে শেখানোর পর যে জিনিসটা আমাকে অবাক করে তা হলো এই ধরনের ভাবনা যে, ওহ আচ্ছা, আমার পথপ্রদর্শকরা হলেন বিশাল শক্তিশালী সত্তা আর আমি তো এক ক্ষমতাহীন ক্ষুদ্র সত্তা। উৎস বা আমার উচ্চতর সত্তার কাছ থেকে বার্তা গ্রহণ করার আমি কে? অথচ আমরা ঠিক এভাবেই এই মানব অভিজ্ঞতাকে পরিচালনা করার পরিকল্পনা করেছিলাম। আমাদের শক্তিকে জানা, আমাদের জন্য এখানে যা কিছু আছে তা জানা, এবং আমাদের নিজেদের শক্তিকে আমাদের কাজে লাগাতে দেওয়া। অ্যালেক্স, অনলাইনে আসার আগে আমি তোমাকে একটা গল্প বলছিলাম, আর এর সাথে আমাদের শক্তিকে কাজে লাগানোর জন্য মন খুলে দেওয়ার একটা গভীর সম্পর্ক আছে। আর আমার এই বুদ্ধিমান শরীর, মানে মানবদেহের কল্যাণে আমার এক বিশাল উপলব্ধি হয়েছিল। আমি নিজের বাইরের উৎস থেকে শক্তি পাওয়ার জন্য যে সমস্ত উপায় অবলম্বন করছিলাম সেগুলাকে আমার কাছে মনে হতো, ও ঠিক আছে, তুমি তো ক্যাফেইন আর এই যে সাপ্লিমেন্টগুলো খাচ্ছ, ওহ এগুলো তো স্বাস্থ্যকর, ঠিক আছে, তুমি এগুলো খেতে পারো। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আমার শরীর সত্যিই আমার নিজের শক্তির উৎসের প্রতি মন খুলে দিচ্ছিল। অথচ আমি তখনও আমার বাইরের জিনিসগুলো থেকে এই সমস্ত শক্তি পাওয়ার চেষ্টা করছিলাম। আর আমার শরীর তখনই বলল, দাঁড়াও, না। আর যেই মুহূর্তে আমি বুঝলাম, ও তাহলে এটাই ব্যাপার, সবকিছু বদলে গেল। তাই আমি মনে করি এটা সত্যিই এক উত্তেজনাপূর্ণ সময়। আমি মনে করি অসাধারণ সব ঘটনা ঘটছে, সবকিছু আমাদের জন্যই ঘটছে। আমি সেই শেষ ব্যক্তি যে শুনতে চায়, ধীরে চলো এবং নিজের ভেতরে যাও। কিন্তু অনেক কিছুই আছে। যখন আপনি এমন কিছু করেন যা সত্যিই সামনে আসে, তখন তা খুবই আকর্ষণীয় মনে হয়। সারা, সাপ্লিমেন্টগুলো নিয়ে আপনার গল্পে আপনি যা বলেছেন তার মধ্যে মজার ব্যাপার হলো, আমি এই বিষয়গুলো একসাথে মেলাইনি, কিন্তু একজন চ্যানেল হিসেবে আপনি প্রতিদিন প্রচুর শক্তি শোষণ করেন।
তাই আপনার স্নায়ুতন্ত্র এখন স্বাভাবিকভাবেই এই সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে গেছে এবং এটি তা সামলাতে পারে, কিন্তু এটি শরীরে চাপ সৃষ্টি করে। আমি জানি না এটি শরীরে চাপ সৃষ্টি করে কিনা, কিন্তু এটি অবশ্যই শরীরের উপর কিছু একটা প্রভাব ফেলে এবং আপনি স্বাভাবিকভাবেই কিছু সময় পরে এতে অভ্যস্ত হয়ে গেছেন। কারণ আপনি যখন আমাকে বলেছিলেন এবং আমি অন্যান্য চ্যানেলদের কাছ থেকেও এটা শুনেছি, তা হলো আপনার স্নায়ুতন্ত্রকে আপনার মধ্য দিয়ে প্রবাহিত বার্তা বা শক্তির উচ্চ কম্পন এবং উচ্চ ফ্রিকোয়েন্সি সামলানোর জন্য এক ধরনের সহনশীলতা তৈরি করতে হয়, কিন্তু এটিও শরীরের উপর একটি প্রভাব ফেলে। এটা হয়তো কোনো নেতিবাচক বিষয় নয়, কিন্তু প্রভাব ফেলে। ঠিক যেমন আপনি যখন ব্যায়াম করেন তখন আপনি শক্তি ব্যয় করেন। সুতরাং ক্যাফেইন বা ভিটামিন বি এর মতো উদ্দীপক বা অতিরিক্ত পরিমাণে ভিটামিন বি বা এই জাতীয় অন্যান্য জিনিসের পাশাপাশি আমার মনে হয় আপনার সাথেও সম্ভবত এটাই ঘটেছিল। হ্যাঁ, এটা ছিল এক ভয়াবহ বিপর্যয় যা শেষ পর্যন্ত এসেই গিয়েছিল। ওহ, একদম। এবং আমার মনে হয় এটা সবার সাথেই ঘটছে, কারণ আমরা উচ্চতর স্পন্দন, উচ্চতর কম্পাঙ্ক, উচ্চতর চেতনার স্তরে আছি। আপনি যেভাবে বিষয়টি তুলে ধরলেন তার আগে আমি এটা বুঝতে পারিনি। এটা অনেকটা উচ্চতর স্পন্দন এবং উচ্চতর চেতনার স্তরে থাকার একটি পরিসর, এবং সেই পরিবেশে আমার শরীর কেমন অনুভব করে তার সাথে এই পরিসরের বিপরীত প্রান্তের অনুভূতি, অর্থাৎ লড়াই বা পলায়ন এবং ভয়ের মধ্যে থাকার মতো অবস্থার পার্থক্য। এখন আমার শরীরের জন্য ওইরকম অনুভব করাটা খুবই ভয়াবহ। এই ব্যবধানটা এখন অনেক বড়। আমি যে উদাহরণটা দিচ্ছি তা হলো, আমি একবার একটা স্পাতে গিয়েছিলাম যেখানে আপনাকে সওনাতে ততক্ষণ বসে থাকতে হয় যতক্ষণ না আপনার এত গরম লাগে যে আপনি আর সহ্য করতে পারেন না, আর তারপর আপনি যতটা সম্ভব ঠান্ডা একটা কোল্ড প্লাঞ্জে ঝাঁপ দেন এবং যতক্ষণ না আর সহ্য করতে পারছেন ততক্ষণ সেখানেই থাকেন। আর এটা খুবই যন্ত্রণাদায়ক, কারণ এটা একই সাথে খুব গরম এবং খুব ঠান্ডা। কিন্তু আমার মনে হয় বাইরের জগতে যা কিছু ঘটছে তার চেয়েও বড় ব্যাপার হলো, আমরা যখন আমাদের নিজেদের চেতনার স্তরকে উন্নত করি তখন আমাদের নিজেদের শক্তিও প্রায়শই উচ্চতর স্পন্দন এবং ফ্রিকোয়েন্সিতে চলে যায়, আর সেই ঘনত্ব এবং ভারের মধ্যে থাকাটা আমাদের শারীরিক শরীরের উপর প্রভাব ফেলে। এটা এমন যে আমার শরীর যেন আর সেখানে যেতেই চাইছে না, আর আমি এটা অনেক দ্রুত টের পাই, কারণ এটা খুবই অস্বস্তিকর। আর এটা বাইরের জগতের কোনো কিছুর সাথে ততটা সম্পর্কিত নয় যতটা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির সাথে। এটা কি বিপজ্জনক? এটা কি ভয়? এটা কি ব্যথা, নাকি অন্য কিছু? সুতরাং আমার কাছে এর মানে হলো সেই নতুন স্থির বিন্দুটি তৈরি করা, যেখানে শান্তিই হবে সেই স্থির বিন্দু। এর কারণ এই নয় যে শান্তি হলো সর্বনিম্ন স্তর, বরং এর কারণ হলো আমরা চেতনা, স্পন্দন এবং কম্পাঙ্কের এমন এক স্তরে প্রবেশ করছি যেখানে নিচে নেমে যাওয়ার পরিবর্তে আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি বা কোনো কিছুকে দেখার পদ্ধতির কারণে ভয় বা লড়াই পলায়নের দিকে ঝুঁকে পড়াটা একটা অভ্যাস এবং অর্জিত আচরণ। কেমন হয় যদি সেই স্থির বিন্দুটিই শান্তি হয়ে ওঠে? কারণ আবারও যদি আমরা ফিরে যাই, আমি শুধু নিজের কথাই বলবো, যদি আমি টেলিভিশনে বা খবরে বোমা হামলা বা যুদ্ধ বা এই জাতীয় কিছু দেখি বা শুনি বা পড়ি, তখন আমি কি চাই? আমি শান্তি চাই। আমি পৃথিবীর সকল প্রাণীর জন্য শান্তি চাই। আমি পশুদের জন্য শান্তি চাই। আমি আমাদের। সুতরাং আমাদের প্রথমে নিজেদের ভেতরেই তা তৈরি করতে হবে। আমাদের প্রথমে নিজেদের ভেতর থেকেই তা বেছে নিতে হবে এবং সত্যিই সচেতন হতে শুরু করতে হবে যে কেমন হয় যদি আপনার ভিত্তি হয় আপনার নিজের ভেতরের শান্তি, আপনার নিজের মধ্যে থাকা শান্তি। আর এভাবেই আমরা ভয়ের দিকে ঝুঁকে পড়ার অভ্যাসের মতোই একটি অভ্যাস তৈরি করতে শুরু করি। কেমন হয় যদি আমরা এই অভ্যাসটা গড়ে তুলি যে যা কিছুই ঘটুক না কেন আমরা প্রথমে শান্তির দিকে যাব, এবং তারপর সেই সচেতনতা ও বোধশক্তি আমাদের পরবর্তী পদক্ষেপ বা কাজকে পরিচালিত করবে। ভয়, প্রতিক্রিয়া বা কোনো কারণে উত্তেজিত হয়ে কাজ না করে, বরং আমাদের নিজেদের শান্তির জায়গা থেকে কাজ করা, কারণ পৃথিবীতে আমরা এটাই চাই। আপনার কি মনে হয় কেন আমরা নিজেদের থেকে এতটা বিচ্ছিন্ন বোধ করি?
এমন অনেক উপায় আছে যার মাধ্যমে আমরা নিজেদেরকে ভালোবাসি না। আবারও বলছি, আমাদের নিজেদের চেহারা পছন্দ না করার জন্য আমাদের অভ্যস্ত করে তোলা হয়েছে। বিশেষ করে পাশ্চাত্যে আমরা নিজেদের চেহারা পছন্দ করি না। আমাদের বয়স বেশি, বা আমরা খুব মোটা, বা আমরা খুব বেশি এই, বা আমরা খুব লম্বা বা খুব খাটো, বা আমরা ভুল জাতি বা ভুল এই, বা আমাদের যথেষ্ট টাকা নেই। নিজেদেরকে অপছন্দ করার জন্য সবসময় কোনো না কোনো কারণ থাকে। আমি সবসময় লোকেদের বলি যে আমার যদি এমন কোনো বন্ধু থাকতো যে আমার সাথে ঠিক সেভাবে কথা বলতো যেভাবে আমি নিজের সাথে কথা বলি, আমি সেই ব্যক্তিকে আমার জীবনে কখনোই রাখতাম না। তাই না? আর এটা বেশিরভাগ মানুষের জন্যই সত্যি। কেন কেন আমরা নিজেদেরকে ভালোবাসতে এবং আমাদের প্রকৃত সত্তার সাথে সংযুক্ত হতে পারি না? আচ্ছা, আমার মনে হয় এটা একটা দারুণ প্রশ্ন। আর আবারও আমি আপনাদের একটা গল্প বলবো। ইদানিং আমার অনেক উপলব্ধি হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? তো আমার বাবা এই বছরের 10ই জানুয়ারি ক্যান্সারের সাথে এক দীর্ঘ লড়াইয়ের পর পরলোকগমন করেন। আর জীবনের শেষ পর্যায়ে তিনি খুব রোগা, খুব দুর্বল হয়ে পড়েছিলেন, প্রচুর ওজন কমিয়ে ফেলেছিলেন। আর সেদিন আমি তার একটা ছবি দেখলাম, সম্ভবত 7 বছর আগের। আর তাকে দেখতে কি দারুণ লাগছিল। তাকে খুব সুখী দেখাচ্ছিল, তাকে খুব সুস্থ দেখাচ্ছিল। কিন্তু আমার এটাও মনে আছে যে যখন আমি ছবিটা তুলেছিলাম, তিনি বলেছিলেন, ওহ, এই ছবিতে আমাকে মোটা লাগছে। আর এতগুলো বছর ধরে তিনি সুঠাম ও সুস্থ থাকতে চেয়েছেন, এবং যখনই কোনো ছবি দেখতেন, প্রথম যে জিনিসটা দেখতেন তা হলো তাকে দেখতে ভালো লাগছে কিনা, তাকে কি অতিরিক্ত ওজনের মনে হচ্ছে। অথচ ক্যান্সারের সাথে এই দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে যাওয়ার এতগুলো বছর পরেও, আরে, যখন তার ওজন কিছুটা বেশি ছিল তখন তাকে দেখতে কি দারুণ আর স্বাস্থ্যবান লাগতো, তাই না? আর তাই আমি আবারও মনে করি এগুলো আমাদের শেখা কিছু অভ্যাস যে যে ব্যক্তি রোগা সে সুখী, বা যে ব্যক্তি সুন্দর বা সুদর্শন সে সুখী, আর আমরা অসুখী কারণ আমরা দেখতে ওরকম নই, তাই না? অথচ এর সাথে এর কোনো সম্পর্কই নেই। আর তাই আমি মনে করি এখানে দুটো বিষয় ঘটছে। আমার মনে হয় আমরা যা কিছু চাই বা অভিজ্ঞতা করতে চাই, আমরা আমাদের উৎসের সাথে সংযোগ স্থাপন করতে চাই, বা আমাদের পথপ্রদর্শকদের কথা শুনতে চাই, বা আমাদের আত্মার কাছ থেকে নির্দেশনা পেতে চাই। আমার দৃষ্টিকোণ থেকে সেই পথে যাওয়ার উপায় হলো নিজের প্রতি এমন এক অটল ভালোবাসা তৈরি করা, যেখানে আপনি কোনো কারণেই নিজের প্রতি ভালোবাসাকে সন্দেহ বা অস্বীকার করবেন না। আমার মনে হয় এটা অনুশীলন করা সহজ। যখন আপনি সবচেয়ে তুচ্ছ কারণে নিজের প্রতি ভালোবাসাকে অস্বীকার করেন, তখন সে সম্পর্কে সচেতন থাকা, তাই না? আপনি আয়নায় তাকালেন আর নিজেকে একটু ক্লান্ত মনে হলো, ওহ, আজ আমি নিজেকে ভালোবাসবো না। অথবা আপনি আয়নার দিকে তাকালেন এবং দেখলেন যে সপ্তাহান্তে আপনি একটু বেশি মিষ্টি খেয়ে ফেলেছেন, আর আপনার মনে হলো, ওহ, আজ আমি নিজেকে ভালোবাসতে পারবো না। এটা খুবই বোকার মতো একটা ব্যাপার। কাউন্সিল সম্প্রতি বলেছে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো নিজেকে ভালোবাসা। এবং তারপর তারা বলেছে, এটা কি আপনাকে অবাক করেছে? এবং তারপর তারা বলেছে, আপনি কি এমন এক মানবজাতির কথা কল্পনা করতে পারেন যেখানে সমস্ত প্রাণীর নিজেদের প্রতি এমন ভালোবাসা থাকবে যে তারা সত্যিই এই পৃথিবীতে ভালোবাসার উৎস হতে পারবে? তারা আসলে বলেছে যে আপনি এখানে ভালোবাসা দিতে বা পেতে আসেননি, কিন্তু আমরা ভালোবাসাকে এভাবেই ব্যাখ্যা করতে শিখেছি। আমি কি ভালোবাসা দিচ্ছি নাকি আমার ভালোবাসা পাওয়ার প্রয়োজন আছে? হে বন্ধুরা, আমি সত্যিই আশা করি আপনারা এই আলোচনাটি উপভোগ করছেন। এবং আমি সম্প্রতি একটি জিনিস লক্ষ্য করেছি যে আপনাদের বেশিরভাগই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। এটি বিনামূল্যে এবং এটি আমাদের অনেক সাহায্য করে। তাই যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং এই কন্টেন্টটি শেয়ার করুন যাতে আমরা এই গ্রহের চেতনাকে উন্নত করতে সাহায্য করা চালিয়ে যেতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। চলুন আবার আলোচনায় ফেরা যাক। এবং তারা বলল, এটা কোনোটিই নয়। তুমি এখানে ভালোবাসার উৎস হতে এসেছো। তুমি এখানে ভালোবাসার উৎস হতে এসেছো। কিন্তু তুমি সেই ভালোবাসার উৎস তখনই হবে যখন তুমি প্রথমে নিজের জন্য তা গ্রহণ করবে, তখন তা তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তোমার চারপাশের সবকিছুতে ছড়িয়ে পড়বে। কিন্তু তুমি নিজের জন্য ভালোবাসাকে অস্বীকার করে অন্য কাউকে ভালোবাসা দিলে আর তাতে সামঞ্জস্য অনুভব করবে, এটা হতে পারে না। এভাবে কাজ হয় না।
তাই না? তোমাকে প্রথমে নিজের জন্য তা ধারণ করতে হবে। তোমাকে প্রথমে নিজের জীবনে ভালোবাসার উৎস হতে হবে। আর আমি এটা করার সবচেয়ে সহজ উপায় খুঁজে পেয়েছি, তা হলো খেয়াল করা, এবং এটা সাধারণত খুব তুচ্ছ কোনো কারণে হয়ে থাকে, কেন তুমি নিজের জন্য ভালোবাসাকে অস্বীকার করছো। এর আরেকটি অংশ, যা আমার মনে হয় এই মুহূর্তে প্রায় একটি কর্মের আহ্বান, তা হলো আমাদের নিজেদের উৎস এবং ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপনের জন্য উন্মুক্ত হওয়ার সবচেয়ে বড় সুযোগ সত্যিই দেওয়া হচ্ছে। আমি নিশ্চিত তুমিও এটা খেয়াল করেছো। বাইরে প্রচুর তথ্য রয়েছে। আর আমি মানুষদের দেখছিলাম। এটা শুধু একটা পর্যবেক্ষণ ছিল। আমি জিমে একটি এলিপ্টিক্যাল মেশিনে ছিলাম এবং আমার সামনে লোকজন ছিল, আর আমি তাদের দেখছিলাম। তারা সবাই নিজেদের ফোনে ব্যস্ত ছিল এবং আমি দেখতে পাচ্ছিলাম তারা শুধু বিভিন্ন জিনিস সোয়াইপ করে যাচ্ছিল, ইনস্টাগ্রাম আর ইউটিউব ভিডিও দেখছিল। আর আমি ভাবছিলাম, ওহ দারুণ, আমিও কি এটা করি? তাই আমি এই ব্যাপারে বেশ সচেতন হতে শুরু করলাম। আর তারপর আমি বুঝতে শুরু করলাম যে আমরা সারাদিন ধরে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পডকাস্ট এবং দেখার মতো জিনিসগুলো থেকে কি পরিমাণ তথ্য গ্রহণ করছি। আর তাই আমরা এই সমস্ত তথ্য গ্রহণ করছি এবং এটা সঠিক শব্দ কিনা তা যাচাই করছি। এর থেকে প্রায় কিছুই করছি না। আমার মনে হয় মানুষ তাদের কাছে থাকা জ্ঞান এবং তথ্যের উপর ভিত্তি করে আগের চেয়ে অনেক কম কাজ করছে, কারণ তথ্যের পরিমাণ এত বেশি যে তারা জানে না কি করতে হবে। আর তাই আবারও বলছি, পৃথিবীর সমস্ত তথ্যই ঠিক আছে, কিন্তু যতক্ষণ না আপনি তা আপনার জীবনে প্রয়োগ করছেন এবং সে অনুযায়ী বাঁচছেন, আপনার জীবন বদলাবে না। আর তাই মানুষ বলছে, আমি এই সব শুনি, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না। এই সময়টা সত্যিই আপনার নিজের প্রজ্ঞাকে কাজে লাগানোর এবং সেই প্রজ্ঞাকে নিজের মধ্যে ধারণ করার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যে জীবনটা বাঁচতে চান তা তৈরি করা এবং বেছে নেওয়া। কারণ আমার মনে হয় এই মুহূর্তে এই বিষয়টিকে ঘিরে সত্যিই খুব আকর্ষণীয় কিছু একটা ঘটছে। আর তা হলো আপনি কিভাবে এই প্রজ্ঞাকে এমনভাবে নিজের মধ্যে ধারণ করছেন যাতে আপনি আপনার পছন্দের জীবনটা যাপন করতে এবং তৈরি করতে পারেন। আর তা তখনই সম্ভব যখন আমরা শান্তি, সম্প্রীতি এবং আনন্দে বাস করি। আমরা যাদের ভালোবাসি তাদের সাথে আমাদের পছন্দের কাজ করি, আমাদের জীবনে প্রাচুর্যকে স্থান দিই, নিজের শক্তিকে জানি, নিজেকে ভালোবাসি এবং নিজের পছন্দের জীবন যাপন করি। যারা নিজেদের জন্য এই পথ বেছে নিচ্ছে তাদের প্রত্যেকের জন্য এটি একটি পথ। তাই যখন আমরা আমাদের শক্তিকে অস্বীকার করি, যখন আমরা আমাদের আনন্দকে অস্বীকার করি, তখন এভাবে ভাবুন যে এটাই আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষদের জন্য অবদান রাখছেন। যদি আপনি নিজেকে বলেন, আমি আমার প্রিয় মানুষদের জন্য সবচেয়ে বেশি কি চাই, আমি যাদের ভালোবাসি তাদের জন্য আমি সবচেয়ে বেশি যা চাই তা হলো তারা যেন তাদের পছন্দের কাজ করার এবং পছন্দের সৃষ্টি তৈরি করার ক্ষমতা রাখে। এই বিষয়টি নিয়ে আমরা সত্যিই খুব আগ্রহী। এমনটা নয় যে পছন্দের কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য আপনাকে 30 বা 40 বছর ধরে কাজ করে উপার্জন ও সঞ্চয় করতে হবে। আমি সত্যিই মনে করি আমরা বিশ্বের এমন এক সময় এসে পৌঁছেছি, বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং চলমান সমস্ত উদ্ভাবন ও অগ্রগতির ফলে, যেখানে আমরা সবাই অনেক বেশি প্রাচুর্যের মধ্যে বাস করতে যাচ্ছি। এবং আমাদের সবার হাতে আরো বেশি সময় থাকবে। আপনি সেই সময় দিয়ে কি করবেন? আর তাই যা আমাদের আনন্দ দেয় এবং যা আমরা ভালোবাসি তা করার জন্য এখনই আমাদের আহ্বান জানানো হচ্ছে, কারণ আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের কাছে অনেক বেশি প্রাচুর্য, অনেক বেশি সম্পদ, সুযোগ এবং উদ্ভাবন থাকবে। এবং আমি বিশ্বাস করি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি সকল মানুষের জন্য উন্নত জীবনযাপনকে আরো বেশি সাশ্রয়ী করে তুলবে। বেঁচে থাকা। তো আপনি এটা নিয়ে কি করবেন? যদি আপনি আবার আপনার স্বাধীনতাকে ভয় পেতে শুরু করেন, তাই না? একটা পুরনো প্রবাদ আছে এবং আমি নিশ্চিত আপনি এর সাথে পরিচিত, তাই না? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই না? শয়তানের হাত, হ্যাঁ, মূর্তির হাত। শয়তানের যা ই হোক, তাই না? তো এর মানেটা কি ছিল?
ব্যাপারটা হলো, যখন আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, আপনি তা দিয়ে কি করেন? আপনি যা ভালোবাসেন এবং যা আপনাকে আনন্দ দেয় তা করার যোগ্য আপনি। যদি আপনি তা বিশ্বাস না করেন, তবে আপনি সংগ্রাম করবেন। আপনি যদি এখনই সারাদিন ধরে আপনার পছন্দের কাজগুলো করা শুরু করেন, যে কাজগুলো আপনাকে আনন্দ দেয়, এবং সত্যি উপলব্ধি করেন যে সেই জিনিসগুলো বেছে নেওয়ার স্বাধীনতা আপনার ইতিমধ্যেই আছে, তাহলে আমরা যখন আরো বেশি সম্ভাবনার দিকে এগিয়ে যাব, তখন আমরা সেই পুরনো অভ্যাস এবং সীমিত বিশ্বাসগুলোকে এই নতুন প্রাচুর্যময় পৃথিবীতে বয়ে নিয়ে যাব না, যা আমার মনে হয় আমরা সম্মিলিতভাবে বেছে নিচ্ছি। 1999 সালের একটি গান আছে, আমার মনে হয় আপনি হয়তো এটি জানেন। এর নাম হলো সানস্ক্রিন গান। আপনার কি গানটা মনে আছে? আচ্ছা, আমার মনে হয় আপনার এটা আমাদের জন্য গাওয়া উচিত। ইস, যদি পারতাম। কিন্তু আমি দর্শকদের সামনে এটা করব না। আমি করব না। আচ্ছা, আমাকে গানের কিছু কথা বলুন। হয়তো আমি বলবো আচ্ছা। এর নাম ক্লাস অফ 99 হওয়ার কারণ হলো, এটি মূলত শিকাগো ট্রিবিউনের একজন সাংবাদিকের লেখা একটি আর্টিকেল ছিল, এবং তারপর বাজ লুরম্যান, মুলান রুজ এবং এলভিস এর মতো বিখ্যাত সিনেমার পরিচালক এটি নিয়ে একটি গান তৈরি করেন, এবং এটি 99 সালে একটি বিশাল হিট হয়েছিল। আর এটি মূলত জীবনমুখী শিক্ষায় ভরপুর। আর আপনি যখন গল্পটা বলছিলেন, তখন আমার চোখে যা ভেসে উঠেছিল তা হলো, তিনি বলেছিলেন যে আপনি আজ আপনার নিজের ছবিগুলোর দিকে এমনভাবে ফিরে তাকাবেন যা আপনি এখন বুঝতে পারবেন না যে আপনি আসলে কতটা অসাধারণ দেখতে ছিলেন, এবং আপনি আবার সেরকম দেখতে হওয়ার জন্য কতটা করতে পারেন। আর আমার মনে আছে, যখন আমার বয়স 20 বা 30 এর কোঠায় ছিল, তখন নিজের ছবিগুলো দেখে ভাবতাম, ও মাই গড, এটা ওটা। আর এখন আমি যখন সেই একই ছবিগুলো দেখি, আমার মনে হয় আবার ওরকম দেখতে হওয়ার জন্য আমি সবকিছু করতে পারতাম, আবার ওই রকম চুল পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারতাম, ওই সবকিছু আবার ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারতাম। এটা সত্যিই অসাধারণ। আর তিনি সেখানে এটাও বলেছিলেন, নিজেকে প্রসারিত করুন, যা সবার জন্য একটি ভালো পরামর্শ। শুধু এটুকুই ছিল, নিজেকে প্রসারিত করুন, শুধু প্রসারিত করুন। কিন্তু এটা খুবই সত্যি, আমরা নিজেদের প্রতি খুব কঠোর, আমরা নিজেদের প্রতি খুব কঠিন, আমরা নিজেদের প্রতি নির্দয়, এবং আমি আশা করি যে আপনি যা বললেন তা অন্তত কিছু মানুষকে আলোকিত করবে, নিজেদের প্রতি আরেকটু সদয় হতে সাহায্য করবে। কারণ আমরা যদি নিজেদের প্রতি সদয় হতে না পারি, সত্যি বলতে অন্যদের প্রতি সদয় হওয়া খুব কঠিন। হ্যাঁ, জানেন, এটাই তো ব্যাপার। এবং আমি মনে করি এর আরো গভীরে যাওয়ার মতো একটি ছোট অংশ আছে। যখন কেউ আপনাকে তাদের জীবনে ভালোবাসতে পারেনি, তখন ব্যাপারটা আপনাকে নিয়ে ছিল না, এটা ছিল তাদের নিয়ে। তারা নিজেদের ভালোবাসতে সক্ষম ছিল না। এবং আমি এই উদাহরণটা সম্প্রতি আমার মনে পড়ছে। আমি একটা খুব দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসছিলাম, আর তখনই আমার পরিচয় হয় চমৎকার, মিষ্টি, দারুণ আর অসাধারণ একজন মানুষের সাথে। কিন্তু আমি নিজেকে চিনতাম না। সেই দীর্ঘস্থায়ী সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর আমি আর আগের মানুষটা ছিলাম না। আমি নিজেকে চিনতাম না। সেই সময় আমি নিজেকে খুব একটা ভালোবাসতাম না। আর আমি সেই অসাধারণ মানুষটার জন্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলাম না, যেভাবে তার প্রাপ্য ছিল। কারণ আমি নিজের জন্যই নিজেকে মেলে ধরতে পারছিলাম না। কারণ আমি নিজেকে সত্যিই ভালোবাসতাম না। কারণ আমি জানতাম না আমি কে। যে মানুষটা সেই সম্পর্কে জড়িয়েছিল, আমি আর সেই মানুষটা ছিলাম না। আর তাই আমাদের সবার জীবনেই হয়তো এমন পরিস্থিতি আসে, যেখানে আমাদের জীবনে কেউ একজন এসে পরিস্থিতিটা পাল্টে দেয়। আমরা ভাবি, হায় ঈশ্বর, আমার কি সমস্যা ছিল যে ওই মহিলা আমাকে ভালোবাসেনি বা আমাদের সম্পর্কের কারণটা বুঝতে পারেনি। এর সাথে তার কোনো সম্পর্কই ছিল না। আসল কারণ ছিল আমার জীবনের সেই সময়টা। আর তাই কখনো কখনো আমাদের জীবনে এমন গল্প থাকে যেখানে বাবা মা আমাদের ভালোবাসেনি, বা কোনো সম্পর্ক বা কোনো মানুষ আমাদের ভালোবাসেনি। আর যদি এমন হয় যে আপনি নিজেকে কতটা ভালোবাসতে পারেন, ঠিক সেই অনুপাতেই কেবল অন্য কাউকে ভালোবাসতে পারবেন। আর তাই যখন আপনি নিজেকে সত্যিই ভালোবাসেন, সেই ভালোবাসা আপনার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আপনার চারপাশের সমস্ত সম্পর্কের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এটা সেই নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার ধারণার দিকেই ফিরে যায়। কিন্তু কখনো কখনো নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে এতটাই ভালোবাসা যে আপনি আপনার প্রয়োজনীয় ঘুমটুকু নিতে পারেন, বা আপনার প্রয়োজনীয় বিশ্রাম নিতে পারেন, বা নিজের গতি কমিয়ে আনতে পারেন, এবং আপনি কি খাচ্ছেন বা এই জাতীয় অন্য যে কোনো বিষয়ে সচেতন ও সতর্ক হতে পারেন। আর আমার কাছে আত্মভালোবাসা শব্দটি খুব বেশি ব্যবহৃত একটি শব্দ। ভালোবাসার শক্তি এবং ভালোবাসার উৎস হওয়া
ভালোবাসার প্রতি নিজের সচেতনতাকে এর ঊর্ধ্বে বিকশিত করা। আমি ভালোবাসা কোথা থেকে পেলাম এবং কে আমাকে ভালোবাসা দিয়েছে বা ভালোবাসার উৎস হওয়ার জন্য আমার কোথায় ভালোবাসা দেওয়া উচিত। এবং আবারও শো বিজনেসের সবচেয়ে পরিশ্রমী মানুষটির কথায় ফিরে আসি, তাই না? আমার মতে যিশুর শিক্ষা ছিল, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। ঈশ্বরের উৎসকে ভালোবাসো, যা তুমি তোমার সমস্ত হৃদয়, মন, শরীর এবং আত্মা দিয়ে। এটা তোমার প্রতিটি অংশকে ভালোবাসা, এই অবিচল ভালোবাসা আপনার প্রতিটি অংশের জন্য। আমি সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখেছিলাম এবং কেউ একজন আমার চেয়ে ভালোভাবে এটা ব্যাখ্যা করতে পারবে, কিন্তু এটা বাচ্চাদের নিয়ে ছিল এবং যখনই আপনার বাচ্চা দুষ্টুমি করে তখন মূলত 3টি প্রশ্ন ছিল, যেমন তোমার কি প্রয়োজন, তুমি চাও আমি কি শুনি। মানে এই 3টি ছিল খুবই সাধারণ বিষয় এবং তারা খুব স্নেহশীল ও সচেতন ছিল, বাচ্চাকে তিরস্কার বা বকাঝকা করার চেষ্টা করছিল না, বরং তারা বিষয়টাকে এমন কয়েকটি সাধারণ বিষয় সংকুচিত করেছিল যে আপনি যদি বাচ্চাকে জিজ্ঞাসা করেন তার কি প্রয়োজন, সে সম্ভবত জানে তার কি প্রয়োজন। এবং এটা শুধু দুষ্টুমি নয়, এর গভীরে কিছু একটা আছে। হ্যাঁ, তাহলে কেমন হয় যদি আমরা নিজেদের প্রতিও সেই একই সহানুভূতি দেখাই? এটা আসলে কি নিয়ে? এটা আসলে কি নিয়ে? এবং যা বেরিয়ে আসে তা আপনাকে অবাক করে দিতে পারে। এবং আপনি জানেন, সেই মুহূর্তগুলোতে আমরা হয় নিজেদের ভালোবাসতে বেছে নিই অথবা নিজেদের জন্য ভালোবাসাকে অস্বীকার করতে বেছে নিই। এবং এটা সবকিছু বদলে দেয়। এটা সবকিছু বদলে দেয়। তাই এটা সত্যিই অবিশ্বাস্য। কথা বলুন, মানে এই চরম পাগলামি, নিজেকে ভালোবাসুন এবং প্রশ্ন করুন। এটা পাগলামি, পাগলামি। কিন্তু এটা মজার যে আপনি যিশুর শিক্ষা সম্পর্কে বলছেন, যেমন প্রতিবেশীকে ততক্ষণ ভালোবাসো যতক্ষণ না তা অসুবিধাজনক হয়, তাই না? আর তারপর যদি আমরা আমাদের প্রতিবেশীকে না ভালোবাসি, তাহলে আমরা খ্রিস্ট যা বলেছেন তার পরিবর্তে গির্জা যা বলে সেদিকে চলে যাব। কিন্তু সেটা সম্পূর্ণ অন্য একটি আলোচনার বিষয়। এবং আমরা আজ সেদিকে যাব না, কিন্তু এটা আমার অন্যতম একটি অপছন্দের বিষয়, কারণ আমি জেসি বা ওআইসি এর একজন বড় ভক্ত, আপনি যেভাবেই ডাকুন না কেন। কিন্তু তাহলে চলুন, এটা কি আসলে ইয়েশুয়া খ্রিস্ট ছিল? আমার মনে হয় না আমি এটা কখনো শুনেছি। ইয়েশুয়া এইচ খ্রিস্ট, আসলে ইয়েশুয়া এইচ খ্রিস্ট। ঠিক আছে, স্পষ্ট করার জন্য ধন্যবাদ। আমার ধারণা অনুযায়ী এটা ছিল ইয়েশুয়া দ্য ক্রাইস্ট, ইয়েশুয়া যা খ্রিস্ট। ঠিক আছে। কারণ ক্রাইস্ট কোনো পদবি নয়, এটা ছিল চেতনা যা তিনি ধারণ করতেন। সেই কারণেই। আচ্ছা, আমি এটা জানি কারণ আমি নেক্সট লেভেল সোল টিভিতে একটি শো দেখেছিলাম। সেটার নাম মার্কেটিং দ্য মেসায়া। হ্যাঁ হ্যাঁ। ওহ, পল তখন কি যে ছোট ছিল জানেন তো। তো শুনুন, চলুন কাউন্সিলকে নিয়ে আসি। কারণ তারাই তো এই অনুষ্ঠানের আসল তারকা, স্পষ্টতই সারা। ঠিক। তো আপনি কি লোকেদের বোঝাতে পারবেন যে কাউন্সিল কারা, যদি তারা আগে তাদের কথা না শুনে থাকে, এবং আপনি কিভাবে তাদের নিয়ে আসেন? 2 ভাবে। আমি আপনাকে 2টি উত্তর দেব। তারা হলো একদল উন্নত গুরু সত্তা, যারা এখানে এসেছেন আমাদের সম্ভাবনার কথা মনে করিয়ে দিতে, মানব অভিজ্ঞতার এক বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরতে, যাতে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে সেভাবেই বাঁচতে পারি যেভাবে আমরা চেয়েছিলাম। তারা আরো বলবে যে যারা কখনো এটা শুনবে, তারা প্রত্যেকেই হলো তাদের উচ্চতর সত্তা, যে আপনি, আমরা এবং আমরাই আপনি, এবং আপনি এই পৃথিবীতে থাকা কাউন্সিল, যার অর্থ হলো আপনারা সবাই গুরু। আমরা সবাই গুরু এখানে এসেছি আমাদের মানব অভিজ্ঞতাকে আয়ত্ত করতে, যাতে তা ঠিক তেমনই হয় যেমনটা আমরা চেয়েছিলাম। আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনার ভালোবাসা, আপনার আলোর প্রতি সত্যিই উন্মুক্ত হওয়া এবং পৃথিবীতে সেটিকে সম্পূর্ণরূপে মূর্ত করে তোলা। আর তাই আমি 1 বা 2 মুহূর্তের জন্য আমার চোখ বন্ধ করি এবং তারা শুরু করবে। আমি কোথায় আছি এবং তারা কার সাথে কথা বলছে সে সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আমি এমন কেউ নই যাকে তারা ট্রান্স চ্যানেল বলে। আমি সচেতন এবং তারা যে অবিশ্বাস্য রকম তীব্র চেতনার স্রোত বয়ে আনছে, আমি তার ব্যাখ্যা করছি। সাধারণত আমার জন্য চোখ বন্ধ থাকলে চেতনার স্রোতের উপর মনোযোগ দেওয়া এবং তার ব্যাখ্যা করা সহজ হয়। আর তাই আমি লোকেদের উৎসাহিত করি, যদি তাদের ভালো লাগে, তারা যেন চোখ বন্ধ করে। অন্য লোকেরা আমার হাতের দিকে তাকাতে খুব পছন্দ করে, কারণ স্পষ্টতই সেখানেও অনেক শক্তি আছে। তাই আমি শুধু আমার চোখ বন্ধ করব এবং তাদের গ্রহণ করব, এবং তারা তাদের বার্তা দিয়ে শুরু করবে এবং তারপর আপনাদের প্রশ্নে যাবে। তো শুরু করা যাক। ঠিক আছে, ভালো শোনাচ্ছে। চলুন তাদের গ্রহণ করি।
এই সুন্দর ও গৌরবময় দিনে আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে আমরা সত্যিই অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। যদিও আপনার প্রতি আমাদের কথাগুলো গুরুত্বপূর্ণ, এটি একটি স্পন্দনগত অভিজ্ঞতা যা আপনাকে মনে করিয়ে দেয় আপনি আসলে কে, আপনি এখানে কেন আছেন, এবং এই চমৎকার জীবন অভিজ্ঞতাটি বেছে নেওয়ার সময় আপনি কি চেয়েছিলেন। কারণ আমরা আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনার জীবন আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক হওয়ার জন্যই নির্ধারিত। আপনি আপনার নিজের বাস্তবতা সৃষ্টির মধ্যে একজন স্রষ্টা। আপনি শক্তিশালী। আপনি মুক্ত। আপনি যা হতে চান আপনি তাই। গুরু, আপনার যাত্রার এই অংশটি হলো নিজেকে এই উপলব্ধিতে প্রবেশ করতে দেওয়া যে আপনি শক্তিশালী, আপনি মুক্ত, আপনি যা হতে চান আপনি তাই। এবং প্রকৃতপক্ষে সবকিছুই এখানে আপনার বেছে নেওয়ার জন্য রয়েছে। আপনি এখানে আপনার নিজের বিকাশের জন্য আছেন। আপনি এখানে মহাজাগরণের সময় চেতনার বিকাশ অনুভব করতে এসেছেন। আপনি এখানে আপনার সত্তার সবকিছু প্রকাশ করতে এসেছেন। আপনিই উৎস। আপনি ঐশ্বরিক। আপনি এখানে তা সম্পূর্ণরূপে প্রকাশ করতে এসেছেন। আপনি এই জগতের ভালোবাসার উৎস। আপনি এখানে এসেছেন আপনার ভেতরের ভালোবাসা, আপনার ভেতরের উৎস, আপনার ভেতরের আলোর প্রকাশ হতে। আপনি এখানে এসেছেন আপনার পছন্দের অভিজ্ঞতাগুলো বেছে নিতে। আপনাদের সকলেরই আকাঙ্ক্ষা এবং এমন কিছু বিষয় আছে যা যখন উপস্থিত হয় আপনার অভিজ্ঞতা থেকে আপনি ভাবেন, আরে এটা তো মজার হবে, অথবা আরে এটা তো বেশ আকর্ষণীয়, অথবা আপনি সে বিষয়ে কৌতূহলী। অভিজ্ঞতা আপনাকে আপনার নিজের বিকাশের দিকে এবং আরো বৃহত্তর আনন্দের দিকে নিয়ে যায়। সেই আকাঙ্ক্ষাগুলো আপনার নিজের বিকাশের উদ্দেশ্যেই আপনার সচেতনতা, আপনার চেতনা, আপনার হৃদয়ের গভীরে স্থাপন করা হয়। আপনি এখানে এসেছেন সেই অভিজ্ঞতাগুলো বেছে নিতে যা আপনি পেতে চান। এবং আপনি এমন এক সময়ে প্রবেশ করছেন যখন আপনি সত্যিই বুঝতে পারছেন যে যখন আপনি আপনার শক্তিকে আয়ত্ত করেন তখন আপনি আপনার জীবনকেও আয়ত্ত করেন। কল্পনা করুন যে সবকিছু, আপনার শারীরিক দেহ, আপনার জীবনের প্রত্যেকের উচ্চতর সত্তা, অর্থের শক্তি, পৃথিবীর সবকিছু এবং যাকে আপনি আপনার পরিবেশ বা বাহ্যিক জগৎ বা আপনার অভিজ্ঞতার অংশ বলেন, আপনার শারীরিক দেহ সহ সবকিছুই সম্পূর্ণরূপে এবং পুরোপুরিভাবে আপনার এই উপলব্ধিতে পৌঁছানোর জন্য উৎসর্গীকৃত যে আপনি আপনার নিজের শক্তিকে আয়ত্ত করার মাধ্যমে কতটা শক্তিশালী যাতে আপনি আপনার জীবনকে আয়ত্ত করতে পারেন। সবকিছুই আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য উৎসর্গীকৃত যে কিভাবে আপনার শক্তিকে আয়ত্ত করতে হয় যাতে আপনি আপনার জীবনকে আয়ত্ত করতে পারেন। এর অর্থ হবে সবকিছুই আপনার জন্য ঘটছে আপনাকে আপনার শক্তির নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য, যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে আপনি আসলে কে, আপনি এখানে কেন আছেন এবং আপনার মধ্যে কি শক্তি রয়েছে, যাতে আপনি আপনার বাস্তবতাকে আপনার ইচ্ছামতো বেছে নিতে এবং তৈরি করতে পারেন। কারণ এটাই আসলে ঘটছে এইখানে। সবকিছুই আপনাকে আপনার শক্তি, আপনার নিজের সামর্থ্যের উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে।
যে আপনি এমন কিছু হওয়ার চেষ্টা করছেন না যা আপনি ইতিমধ্যেই আছেন এবং সর্বদা ছিলেন, যখন আপনি আপনার নিজের অভাব এবং সীমাবদ্ধতার গল্প বলছেন না। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে শুরু করতে চান? হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো, প্রথমত বরাবরের মতো এখানে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো, আজকের বিশ্বে মানুষ সবচেয়ে বেশি কি ভুল বোঝে? যে সবকিছুই আপনার দৃষ্টিভঙ্গি এবং চেতনা, এটি আপনার প্রতি সাড়া দিচ্ছে। আমরা বুঝি কেন বাইরের জগতের জিনিসগুলো আপনার কাছে খুব বাস্তব মনে হয়। আমরা বুঝি যে যখন আপনি একটি মানবদেহে মনোনিবেশ করেন, তখন এটা বোঝা খুব কঠিন। যে সবকিছুই শক্তি এবং এই সবই আপনার শক্তি যা আপনার প্রতি সাড়া দিচ্ছে। মানব অভিজ্ঞতায় সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হলো যে আপনার সমস্ত শক্তিই আপনার, যা আপনাকে সব দিক থেকে সেবা করার জন্য এখানে রয়েছে। যে আপনি শক্তিশালী এবং আপনার চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। কেউ কেউ মনে করে যে অন্য মাত্রার সত্তারা বা যাদের আপনি আপনার পথপ্রদর্শক বা দেবদূত বা প্রধান দেবদূত বলবেন, তারা আপনার চেয়ে বেশি শক্তিশালী। তারা মোটেও তা নয়। এগুলো সবই আপনারই সম্প্রসারণ এবং আপনি আপনার নিজের শক্তিকে যেভাবে দেখেন তারই প্রতিফলন। আর তাই এই মুহূর্তে যা কিছু ঘটছে তা হলো আপনার নিজের শক্তিকে স্মরণ করার, নিজের উদ্যমকে আহ্বান করার, নিজের স্বাধীনতাকে অনুভব করার এবং আপনার বাস্তবতাকে নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার একটি সুযোগ। কোনো কিছুরই আপনার উপর ক্ষমতা নেই যদি না আপনি তাকে আপনার ক্ষমতা দেন। আপনি কি বুঝতে পারছেন? মানুষের জন্য এটা বোঝা এত কঠিন কেন? এটাই আপনার কাছে আমাদের প্রশ্ন। আমার কোনো ধারণা নেই। আমি জানি না। আমার মনে হয় এর সাথে আমাদের নিজেদের মানসিকতার অনেকখানি সম্পর্ক আছে। জন্মের পর থেকে আমাদের অভিভাবকরা আমাদের যা বলে এসেছেন তা হলো আমরা নিকৃষ্ট, আমরা আমাদের প্রকৃত শক্তি দেখাতে পারি না। আমি জানি না কেন, কিন্তু দুর্ভাগ্যবশত সবার ক্ষেত্রে না হলেও এটাই সত্যি। কিন্তু আপনি কি জানেন এই কারণেই আপনি এসেছিলেন? কারণ আপনি জানতেন যে এই মুহূর্তটি মানব চেতনার সর্বশ্রেষ্ঠ জাগরণ এবং সর্বশ্রেষ্ঠ রূপান্তরের সময়, যা কোনো জীবনে আর কখনো ঘটবে না। আর আপনি বলেছিলেন, আমাকে বেছে নিন, আমি যাব। আপনি জানতেন যে এই মুহূর্তে পৃথিবীতে যা ঘটছে তা এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় ঘটনা। এবং আপনি জানতেন যে আপনি বিশুদ্ধ উৎস শক্তি থেকে আসবেন এবং নিজেকে একটি শারীরিক দেহে কেন্দ্রীভূত করবেন। এবং আপনি অন্বেষণ করবেন ও তথ্য উপাত্ত সংগ্রহ করবেন। এবং আপনি আপনার নিজের জাগরণের এই সময় আসবেন এবং তারপর আপনার নিজের উপলব্ধি হবে যে আপনি একজন সম্পূর্ণ সার্বভৌম, ঐশ্বরিক, শাশ্বত সত্তা হিসেবে আপনার শক্তিতে জীবনযাপন করবেন, নিজের শক্তিকে আহ্বান করবেন, চেতনার সর্বোচ্চ স্তরে বাস করবেন, এই পৃথিবীতে ভালোবাসার উৎস হয়ে উঠবেন, যাতে আপনি সেই একই সীমাবদ্ধতা, বিশ্বাস এবং গল্পগুলো পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর না করেন। আপনার যে শক্তি আছে এবং আপনি যে শক্তি তা আপনি স্মরণ করবেন এবং আপনি এমনভাবে তা যাপন করবেন ও মূর্ত করবেন যে আপনার চারপাশের সমস্ত প্রাণীও সেই শক্তি, সেই আলো, সেই ভালোবাসা এবং সেই সত্যের প্রতি জাগ্রত হতে শুরু করবে যা তারাও। সুতরাং এটি কোনোভাবেই কোনো বিচার নয়। কিন্তু আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সেই দিকে কেন্দ্রীভূত করতে শুরু করেন যে যদি সমস্ত প্রাণী বুঝতো যে তারা একেবারে শুরু থেকেই ছিল, তাহলে কি সম্ভব হতো? এবং সত্যিটা হলো, শিশুরা এটা জানে। তারা এটা জেনেই জন্মায় যে তারাই উৎস, ভালোবাসার উৎস, যে তারা নিজেরাই উৎস, যে তাদের সমস্ত শক্তি তাদের সেবায় নিয়োজিত এবং তারা সত্যিই বেছে নেয় সেটাই করতে যা তাদের আনন্দ দেয়, যা মজাদার তা বেছে নিতে, সৃষ্টি করতে এবং খেলতে। এবং হ্যাঁ,
আমরা বুঝি যে একজন অভিভাবক বা শিক্ষক বা তত্ত্বাবধায়ক বা পরামর্শদাতা হিসেবে, একটি শিশুর উপর প্রভাব বিস্তারকারী হিসেবে, আপনি তাদের জন্য সেরাটাই চান এবং আপনি চান তারা মানব অভিজ্ঞতাকে এমনভাবে পরিচালনা করুক যা তাদের জন্য সহজতর হয়। আমরা বুঝি যে আপনার গ্রহে নিয়মকানুন আছে এবং তাই আপনি আপনার সন্তানদের পরামর্শ দেন যে যদি তুমি মুদি দোকানে যাও, তোমাকে পোশাক পরতে হবে। আপনার মানব অভিজ্ঞতায় এরকম অনেক কিছুই আছে। এইগুলো হলো সেই সব সম্মত বিষয় যা আপনারা সবাই করতে রাজি হয়েছেন এবং আপনি এই সমস্ত বিষয়ে সচেতন ও সজাগ থাকতে পারেন, তবুও নিজের শক্তিকে জেনে, তবুও বেছে নেওয়ার ক্ষমতাকে জেনে এবং আপনার সচেতনতা মধ্যে আপনার সীমাবদ্ধ বিশ্বাস বা আপনার গল্পগুলোর সচেতনতা, ঠিক সেই সচেতনতাই, এটাই আসল। সেগুলোর সচেতনতাই আপনাকে মুক্ত করবে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনাকে নিজের উপর এই সমস্ত কাজ করতে হবে, সেটাও আমাকে করতেই হবে এই বিশ্বাসেরই প্রকাশ। যোগ্য হয়ে ওঠার জন্য কাজ করে যান, উপার্জন করুন এবং আরো কঠোর পরিশ্রম করুন। আর যে মুহূর্তে আপনি আপনার অসীম মূল্য সম্পর্কে সচেতন হন, তখন আর কোনো কাজ করার থাকে না। তখন বেছে নেওয়ার জন্য থাকে সচেতনতা। আর যখন আপনি সচেতনতাকে বেছে নেন, আপনি মুক্ত হন, আপনি শক্তিশালী হন। আপনার সচেতনতা সেই মুহূর্তেই যা আপনার সত্তার সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তা আপনার অভিজ্ঞতা থেকে আপনা আপনিই বেরিয়ে যায় এবং সত্যের সাথে সামঞ্জস্য বিধান করাটা তখন পছন্দহীন হয়ে পড়ে। আপনি কি বুঝতে পারছেন? আমি পারছি। মানব জাতির কিসের পেছনে ছোটা বন্ধ করা উচিত? আসলে আপনার কি করা উচিত বা কি করা উচিত নয়, সে বিষয়ে আমাদের দৃষ্টিকোণ থেকে কোনো বিচার নেই। প্রকৃতপক্ষে অনেকেই জিজ্ঞাসা করেন, আমার কি করা উচিত বা আমার কি করার কথা, তা আমার জানা দরকার। আর আমরা বলি, যা আপনাকে আনন্দ দেয় তাই করুন, যা মজাদার তাই করুন, যা ভালোবাসেন তাই করুন, কৌতূহলী হন, যা আপনাকে উত্তেজিত করে তা অন্বেষণ করুন। এভাবেই এই মানব অভিজ্ঞতাকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার কথা। এখন আপনার জীবন কি অনেক সহজ হয়ে যায় যখন আপনি আপনার চেতনা ও সচেতনতাকে উন্নত করার সিদ্ধান্ত নেন এবং বর্তমান মুহূর্তে ও উপস্থিতিতে থাকার সিদ্ধান্ত নেন? আপনার জীবন কি অনেক সহজ হয়ে যায় যখন আপনি আপনার সত্তার সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হন, যখন আপনি উৎসের কাছে নিজেকে উন্মুক্ত করেন, যখন আপনি নিজেকে ভালোবাসেন এবং আপনি কতটা পবিত্র তা বোঝেন, তখন জীবন অনেক সহজ হয়ে যায়। যখন আপনি নিজেকে ভয়ে আটকে রাখেন, তখন কি জীবন খুব কঠিন হয়ে যায়? হ্যাঁ। যখন আপনি প্রাচুর্যের পরিবর্তে অভাব দেখেন, তখন কি জীবন খুব কঠিন হয়ে যায়? হ্যাঁ। যখন আপনি ক্রমাগত নিজেকে এবং অন্যদের বিচার করেন, তখন কি জীবন খুব কঠিন হয়ে যায়? হ্যাঁ। যদি আপনি এমন একটি বিষয়ে সচেতন হতে পারতেন যা আপনার জীবনে আরো অনেক বেশি আনন্দ, স্বাধীনতা এবং ভালোবাসা তৈরি করবে। সমস্ত বিচার বিবেচনা ছেড়ে দিন। সবার আগে নিজের এবং অন্য কারো বা যে কোনো পরিস্থিতি ও অবস্থার বিচার বিবেচনা ছেড়ে দিন। এই পৃথিবীতে এমন কিছু সত্য আছে যা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলেছেন। আপনি যদি এটি প্রয়োগ করেন এবং এই দৃষ্টিভঙ্গি বেছে নেন, তবে এটি আপনার পুরো জীবন বদলে দেবে। যা কিছুই ঘটুক না কেন, দৃষ্টিভঙ্গিটি বেছে নিন। এমনকি যদি আপনি এর উত্তর না ও জানেন, কি হবে যদি যা ঘটছে তা কোনো না কোনোভাবে আমার জন্যই ঘটে? কি হবে যদি কোনোভাবে এর মধ্যে কোথাও একটি উপহার লুকিয়ে থাকে?
যখন আপনি এই দৃষ্টিভঙ্গি বেছে নেন যে এটি আমার জন্যই ঘটছে, তখন এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী অংশ রয়েছে যা আপনাকে আপনার শক্তির নতুন স্তরে, আপনার সচেতনতা নতুন স্তরে নিয়ে যাবে। আপনি আসলে কি চান তা পরিষ্কারভাবে বোঝার জন্য আপনার নিজের ক্ষমতা প্রয়োজন, যাতে আপনি আপনার বাস্তবতাকে নিজের ইচ্ছামতো বেছে নিতে পারেন। যদি আপনি তখনও যা কিছু ঘটছে তার বিচার করতে থাকেন, তবে আপনি নিজেকে আপনার নিজের শক্তিতে, আপনার নিজের স্বাধীনতায় বা আপনার নিজের পছন্দ করার ক্ষমতায় মুক্ত করতে পারবেন না। আপনি কি এটা বুঝতে পারছেন? আমি পারি। আপনি যদি নিজের সম্পর্কে কোনো কিছুর বিচার করেন, তবে আপনি নিজেকে আপনার নিজের শক্তি, আপনার নিজের সচেতনতা, আপনার নিজের স্বাধীনতা, আপনার নিজের পছন্দ করার ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখছেন। আপনি যদি অন্য কারো বিচার করেন, তবে আপনি নিজেকে আপনার নিজের পছন্দ করার ক্ষমতা থেকে বঞ্চিত করছেন। আপনি যদি পরিস্থিতি এবং অবস্থার বিচার করেন, তবে আপনি নিজেকে ক্ষমতাহীন বলে মনে করছেন। আপনি নিজেকে বন্ধনে আবদ্ধ রাখছেন এবং এই বিশ্বাসকে আঁকড়ে ধরে আছেন যে আপনি আপনার নিজের অভিজ্ঞতা বেছে নিতে পারেন না। এর কোনোটিই আপনার আসল সত্য নয়, আর সে কারণেই এটি এত ভয়ানক মনে হয়। আপনি শক্তিশালী, আপনি মুক্ত, আপনি যা হতে চান আপনি তাই হতে পারেন। আপনি এখানে আপনার বাস্তবতা বেছে নিতে এসেছেন। আপনি এখানে আপনার অভিজ্ঞতা বেছে নিতে এসেছেন। এটা কি আপনার কাছে বোধগম্য হচ্ছে? হচ্ছে। পরিষদ, আমি আপনাদের জিজ্ঞাসা করি, মানবতা কি বর্তমানে একটি আত্মার অন্ধকার রাত? কেউ কেউ তাই। কেউ কেউ নিজেদেরকে পৃথিবীর আলো হিসেবে অনুভব করছেন। কেউ কেউ তাদের সারা জীবনের চেয়েও ভালো অনুভব করছেন। কেউ কেউ তাদের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আনন্দ, সুখ, প্রাচুর্য এবং সুস্থতা অনুভব করছেন। আবার কেউ কেউ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সবকিছুই আপনাকে আপনার আসল পরিচয় মনে করিয়ে দিচ্ছে। আপনি আনন্দ ও ভালোবাসা অনুভব করতে পারেন এবং আপনার আসল পরিচয়ের গভীরতর উপলব্ধিতে থাকতে পারেন। অথবা আপনি হতাশা, অশান্তি ও অসুস্থতার মধ্যে থেকেও আপনার আসল পরিচয় উপলব্ধি করতে পারেন। মানবতা এবং মানব অভিজ্ঞতার প্রতিটি মানুষের মধ্যে আনন্দ, শান্তি, ভালোবাসা, সম্প্রীতি, প্রাচুর্য, স্বাধীনতা, সুস্থতা, সৌন্দর্য এবং সৃজনশীলতার মাধ্যমে বিকশিত হওয়ার, প্রসারিত হওয়ার, নিজেকে প্রকাশ করার এবং তাদের অভিজ্ঞতা বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা আপনি যদি এখনো মনে করেন যে আপনি এর যোগ্য নন, তবে আপনি অভাব, সীমাবদ্ধতা, ভয় এবং বিচ্ছিন্নতার মধ্য দিয়ে আপনার আসল পরিচয় মনে রাখার পথ বেছে নিতে পারেন। আপনি কি এটা বুঝতে পারছেন? আমি পারছি। আমি পারছি। মানব জাতিকে বিকশিত হওয়ার পথে প্রথমে কি নিরাময় করতে হবে? প্রত্যেক ব্যক্তি যখন তার আসল পরিচয় মনে রাখে, তখন সে সবার জন্য পথটা অনেক সহজ করে দেয়। তাছাড়া তারা আসলে কে সেই সত্যটাও মনে রাখতে হবে। আপনি যা ভালোবাসেন তা করার, যা সৃষ্টি করতে চান তা তৈরি করার, আনন্দ করার, যাদের সাথে মিলেমিশে কিছু সৃষ্টি করতে চান তাদের সাথে মিলেমিশে কাজ করার, এবং যা করতে ভালোবাসেন ও উপভোগ করেন তা করার মাধ্যমে আপনার মধ্য দিয়ে প্রাচুর্য, সুস্থতা, সংযোগ এবং সুযোগকে প্রবাহিত হতে দেওয়ার পথ আপনি বেছে নিয়েছেন। এবং আপনি ব্যক্তিগতভাবে আপনার কল্পনার চেয়েও বেশি মানুষকে এই বিশ্বাস করতে উৎসাহিত করেছেন যে অ্যালেক্স যদি বহু বছর ধরে কাজ করা একটি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে তার ভালোবাসার কাজটি করতে, সৃষ্টি করতে, আনন্দ করতে এবং তার মাধ্যমে প্রাচুর্য, আনন্দ ও সুস্থতা তৈরি করতে পারে, তাহলে আপনি আপনার ধারণার চেয়েও বেশি মানুষকে অনুপ্রাণিত করেছেন যে এটা তাদের জন্যও সম্ভব। চমৎকারভাবে বলা হয়েছে। যখন আপনি শান্তি বেছে নেন, যখন আপনি এমন একজন মানুষ হন যে যাই ঘটুক না কেন, আমি জানি যে আমি যদি সেই ব্যক্তিকে ফোন করি, সে উত্তেজিত বা বিচলিত হবে না এবং আমার আরো খারাপ লাগবে না। আমি জানি যে সেই ব্যক্তি যুক্তির কথা বলবে যে আমি শান্ত থাকতে পারি এবং আমি যদি কোনো কঠিন পরিস্থিতিতেও থাকি,
তার সাথে কথা বললে আমার ভালো লাগে। এগুলো আপনার জীবনযাপনেরই উদাহরণ। আপনার সত্যের মধ্যে থাকা এবং অন্যদের জন্যও তাদের নিজেদের সত্যকে স্মরণ করার একটি পথ তৈরি করা। আমরা বলতে পারি, পৃথিবীর প্রতি আপনার সর্বশ্রেষ্ঠ উপহার হলো আপনার সম্পূর্ণ সুস্থ, সুখী, আনন্দময়, শান্তিপূর্ণ ও প্রাচুর্যময় সত্তা, যা সুস্থভাবে জীবনযাপন করছে, যা আপনাকে আনন্দদায়তা করছে এবং আপনি যা সৃষ্টি করতে চান তাই সৃষ্টি করছে। যখন কোনো কিছুতে আপনি উত্তেজিত হন এবং অন্য কারো উপর ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে আপনি একটি দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে জিজ্ঞাসা করেন, আসল ব্যাপারটা কি? এবং আপনি বলেন, ওহ, এটা আমার নিজের প্রতি ভালোবাসাকে অস্বীকার করার একটি অভ্যাস। এবং আপনি আপনার ভেতরের ভালোবাসা এবং ভালোবাসার উৎসের সাথে নিজেকে একাত্ম করার সিদ্ধান্ত নেন। এটাই হলো নিজের আরোগ্যকে বেছে নেওয়া। এটাই মানবজাতির জন্য আপনার উপহার। এবং আপনাদের প্রত্যেকে যখন এটি করেন, প্রথমত, এটি কেবল এক অনুপাতের মতো নয়। যখন আপনি আপনার নিজের সত্যে প্রবেশ করছেন, আপনার নিজের চেতনা, আপনার নিজের স্পন্দনকে উন্নত করছেন, আপনার নিজের শক্তিকে আপনার সেবায় নিয়োজিত হতে দিচ্ছেন, আপনার নিজের ক্ষমতা এবং আপনি যা তা হওয়ার স্বাধীনতায় আসছেন, তখন আক্ষরিক অর্থেই এটি একটি তরঙ্গ প্রভাব তৈরি করে। আপনি আপনার কল্পনার চেয়েও অনেক বেশি মানুষকে প্রভাবিত করছেন। এবং মানবজাতির মধ্যে দিয়ে আরোগ্যের একটি ঢেউ বয়ে যাচ্ছে, যখন আপনি এই মুহূর্তে আপনার নিজের উপস্থিতি, আপনার নিজের চেতনা, আপনার নিজের আলো, আপনার নিজের ভালোবাসাকে বেছে নিচ্ছেন। এটা কি আপনার কাছে বোধগম্য হচ্ছে? হচ্ছে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, মানবজাতির এই সময় সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম কি মনে রাখবে, যখন আপনি আপনার পছন্দের জন্য এখানে যা রয়েছে তাতে প্রবেশ করছেন, যাকে আমরা নতুন পৃথিবী বলি, যা হলো বিশুদ্ধ ভালোবাসার পঞ্চম মাত্রায় আপনার বসবাস। এটি সত্যিই পৃথিবীতে সেই স্বর্গ যার ভবিষ্যৎবাণী করা হয়েছিল বা কল্পনা করা হয়েছে। এটা হবে আপনার জীবন্ত অভিজ্ঞতা। এবং আপনি এমন এক স্তরের আনন্দ, শান্তি, সম্প্রীতি, প্রাচুর্য এবং সুস্থতার মধ্যে বাস করবেন যে কিভাবে আপনি সেখানে পৌঁছালেন তা আপনার প্রায় মনেই থাকবে না। আপনার মনে থাকবে এটা। আক্ষরিক অর্থে এমন একটা মুহূর্তের মতো, যখন আপনি একটা পথ ধরে হাঁটছিলেন এবং ঠিক আপনার পাশেই একটা সমান্তরাল পথ ছিল যা পুরোপুরি আলোকিত হয়ে গেল। এবং আপনি যে পথে ছিলেন তার ঠিক পাশের পথটি এতটাই সুন্দর, এতটাই উজ্জ্বল, এতটাই আলোকিত ছিল যে আপনি চোখ ফেরাতেও পারছিলেন না। এবং আপনি সেই পথের দিকে তাকাতে শুরু করলেন। আর হঠাৎ করেই আপনি সেই পথে চলে এলেন। এবং আপনি সেই জগতে ছিলেন। এবং চেষ্টা করলেও আপনি অন্য পথে থাকতে পারতেন না, কারণ আপনার চোখ এবং সবকিছু আপনার ঠিক পাশেই আলোকিত হওয়া এই প্রাণবন্ত, সুন্দর পথটি দেখেছিল। এবং আপনি কেবল পা বাড়িয়ে দিলেন এবং এখন আপনি নতুন পৃথিবীতে স্বর্গকে সম্পূর্ণরূপে উপলব্ধি করার পথে ছিলেন। তাই অন্যরা এটা ঠিক আপনার মতো করে মনে রাখবে না। এবং ইতিহাসের অন্য সব সময়ের মতোই আপনি দেখবেন যে সবকিছুই সম্প্রসারণের বিষয়। এটা হবে, যেমন আমরা বলেছিলাম, এক মহান সময়, জাগরণ। ভবিষ্যৎ প্রজন্ম একে কি হিসেবে দেখবে? সেই মহাজাগরণের সময়, যখন
পৃথিবীতে আরো বেশি চেতনা, আরো বেশি আলো এবং আরো বেশি আনন্দের আহ্বান জানানো হয়েছিল এবং সবকিছু রাতারাতি বদলে গিয়েছিল। এখন আপনি জানবেন যে এটা আসলে রাতারাতি ঘটেনি, কিন্তু যখন আপনি নিজেকে পুরোপুরিভাবে সেই নতুন পৃথিবীতে প্রবেশ করতে দেবেন, তখন আপনি এটাও ভুলে যাবেন যে দৃশ্যত এতে কত সময় লেগেছিল এবং আপনার কাছে মনে হতে শুরু করবে যে এটা রাতারাতি ঘটে গেছে। আপনি একটি পথে আছেন, আরেকটি পথ আলোকিত হলো, আপনি সেই পথে পা রাখলেন এবং আপনি সেখানেই আছেন এবং আপনি সেখানেই আছেন এবং আপনি এটিকে কতটা কঠিন করে তুলছেন তার কোনো বিচার নেই। আপনি এটিকে কতটা কঠিন করে তুলছেন তার কোনো বিচার নেই, কারণ সবকিছুই আপনাকে আপনার নিজের শক্তিকে স্মরণ করতে সাহায্য করে। এটা কি আপনার কাছে বোধগম্য হচ্ছে? হচ্ছে। এবং পরিশেষে মানবজাতির জন্য আপনার কি কোনো চূড়ান্ত বার্তা আছে যা তাদের এখনই শোনা প্রয়োজন? আপনার সবচেয়ে বেশি যা শোনা প্রয়োজন তা হলো আপনার ভেতরের কণ্ঠস্বর, আপনার ভেতরের সত্য। আমরা সামনে এসেছি কারণ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আসব, যাতে আপনারা কখনো ভুলে না যান, যাতে আপনারা মনে রাখতে পারেন যে আপনারা কে এবং এখানে আসলে কি ঘটছে, যাতে আপনি মনে রাখতে পারেন যে আপনি একজন গুরু হিসেবে এসেছেন এবং আপনি সর্বদাই একজন গুরু ছিলেন এবং আপনি আপনার নিজের উপলব্ধির জন্য এই সময়টি বেছে নিয়েছেন। আপনি যে একজন গুরু তা মনে রাখা এবং তারপর এই পৃথিবীতে থাকাকালীন প্রাচুর্য, সুস্থতা, আনন্দ, সম্প্রীতি, শান্তি এবং ভালোবাসার মধ্যে জীবনযাপন করা। এবং আগের চেয়ে অনেক বেশি মানুষ আছেন যারা আপনাকে বলবেন আপনার কি শোনা প্রয়োজন। আগের চেয়ে অনেক বেশি মানুষ আছেন যাদের কাছে আপনার জন্য উত্তর রয়েছে। আমরা চাই আপনি মনে রাখবেন যে সমস্ত উত্তর ইতিমধ্যেই আপনার ভেতরেই আছে। নিজেকে বিশ্বাস করুন, আপনার সত্যকে মনে রাখুন, আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। আপনার ভেতরের সত্যকে মনে রাখুন। এটি আপনাকে দারুণভাবে সাহায্য করেছে। আপনি যে সমস্ত উত্তরের সন্ধান করেছেন এবং আপনার বাইরে থেকে যে সমস্ত জ্ঞান অর্জন করেছেন তা আসলে কখনোই আপনার বাইরে ছিল না। প্রকৃতপক্ষে আপনি এই সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করেছেন, আপনি এই সবকিছুকে নিজের দিকে প্রবাহিত করছেন। যখন আপনি সত্যিই নিজের ভেতরে এবং আপনার ভেতরের সত্যকে অনুভব করবেন, তখন আপনি উপলব্ধি করবেন যে আপনি এই সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করেছেন। এটি আপনারই জ্ঞান। এবং তারপর আপনি কি করবেন? যখন আপনি উপলব্ধি করবেন যে এই সবকিছু আপনার ভেতরেই আছে, তখন আপনি কি করবেন? শক্তি হলো আপনার ভেতরেই। আপনি বেছে নিতে স্বাধীন। সবকিছু আপনার জন্যই এখানে রয়েছে। আপনার নিজস্ব উৎস শক্তি সর্বদা আপনার সেবায় নিয়োজিত। এই প্রশ্নটি আমরা আপনাকে করি, এখন কি? এখন কি? এখন কি? সমস্ত উত্তর আপনার কাছেই আছে। সেগুলো সবই আপনার ভেতরে। আপনার যা প্রয়োজন তার চেয়েও বেশি কিছু আপনার কাছে আছে। আপনার কাছে সেই সমস্ত শক্তি আছে যে চেতনা এবং শক্তি জগৎ সৃষ্টি করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যা আপনার জগৎ সৃষ্টি করে তা আপনার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আপনার সেবা করার জন্যই এখানে রয়েছে। এখন কি? আপনি কি বেছে নেবেন? আপনার জীবন কি আনন্দময় এবং মজাদার? আপনি কি খেলাধুলা করেন এবং সৃষ্টি করেন? আপনার শক্তির নতুন উপলব্ধিতে আপনাকে নিয়ে আসার জন্যই কি সবকিছু ঘটছে? আপনি কি সহ সৃষ্টি করতে চান? আপনার জীবনে ঘটে চলা আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য জিনিসগুলো কি আপনি সংগ্রহ করতে এবং ভাগ করে নিতে চান? এরপর এটাই আসছে। এরপর এটাই আসছে। আপনি জিজ্ঞাসা করতে চাইবেন যে আপনার তৈরি করা এই ধরনের জিনিসগুলোর ভবিষ্যৎ কি, যা পৃথিবীতে এত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ, যেমন পরবর্তী স্তরের আত্মা। পরবর্তী বিবর্তন হতে চলেছে আপনার আনন্দময় অভিজ্ঞতাগুলো ভাগ করে নেওয়া, অলৌকিক ঘটনাগুলো ভাগ করে নেওয়া, জাদু ভাগ করে নেওয়া, ভাগ করে নেওয়া। মজার ব্যাপার,
আপনারা পৃথিবীতে আপনাদের স্বর্গে কিভাবে জীবনযাপন করছেন তার সব সুন্দর সুন্দর উদাহরণই এখানে তুলে ধরা হবে। ব্যাপারটা অনেকটা এমন যে আপনারা প্রত্যেকে আপনাদের সেরা শিল্পকর্মটি আঁকবেন এবং লোকজনের সাক্ষাৎকার নেওয়া শুরু করে বলবেন, আমাদের আপনার সেরা শিল্পকর্মটি দেখান, আমাদের পৃথিবীতে আপনার স্বর্গ দেখান, নতুন পৃথিবীতে পরিপূর্ণভাবে জীবনযাপনের আপনার অভিজ্ঞতা আমাদের দেখান। আর এটাই আপনাদের গ্রহের সর্বশ্রেষ্ঠ সম্প্রসারণের অনুপ্রেরণা যোগাবে। যখন আপনারা এই আলোচনাকে বিকশিত করতে প্রস্তুত হবেন এবং আমরা মনে করি আপনারা প্রস্তুত, তখন আপনারা এর অগ্রভাগে থাকবেন। এই আলোচনাকে প্রসারিত করুন। নতুন পৃথিবীতে বাস করাটা আসলে কেমন? পৃথিবীতে স্বর্গে বাস করাটা আসলে কেমন? পৃথিবীতে একজন আরোহী গুরু হিসেবে বাস করাটা কেমন? আনন্দ, প্রাচুর্য, শান্তি, সুস্থতা এবং স্বাধীনতার সর্বোচ্চ স্তরে বাস করাটা কেমন? নিজের শক্তিকে সত্যিই জানাটা কেমন? নিজের শক্তিকে সত্যিই আহ্বান করা এবং তাকে আপনার জীবনে কাজে লাগানোর সুযোগ দেওয়াটা কেমন? এটাই হলো আলোচনার সেই বিবর্তন যার জন্য আপনারা প্রস্তুত। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের জন্য আপনার আর কিছু বলার আছে কি? আমার নেই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরিষদ। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই আলোচনাটি আমরা উপভোগ করেছি। একটি বিষয় আমরা আপনাদের মনে রাখতে বলতে চাই। আপনারা শক্তিশালী, আপনারা স্বাধীন, আপনারা যা হতে চান আপনারা তাই হতে পারেন, আপনারা ইতিমধ্যেই তাই। সবকিছু আপনাদের ভেতরেই আছে, সবসময়ই ছিল। আমরা আপনাদের ভালোবাসি। তুমি, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে ভালোবাসি। আর এর সাথেই আমরা পূর্ণতা পেলাম। আর সে ফিরে এসেছে। সারা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। কাউন্সিলের ব্যাপারটা খুব সুন্দর ছিল, আর তারা যা যা বলেছিল তার প্রায় সবকিছুই তোমার মনে আছে, তাই না? হ্যাঁ, তোমার এখনো মনে আছে? শেষে তারা তোমাকে যা বলেছিল তা আমি কখনো তাদের বলতে শুনিনি। আর এটা মজার, কারণ এটা এমন একটা প্রশ্ন যা আমি নিজেকে জিজ্ঞেস করে আসছি। আমার শুধু মনে হচ্ছিল যে একটা পরবর্তী স্তর আছে, কোনো শ্লেষ ছাড়াই বলছি, পরবর্তী স্তর। আর আমি জিজ্ঞেস করেই চলেছি, সেটা কি? তাই না, যেমনটা আমরা শুরু করার আগে কথা বলছিলাম। এখন এত এত পডকাস্ট আছে, তাই না? যখন তুমি শুরু করেছিলে এটা এক ধরনের নতুন ধারণা ছিল। এখন এত এত পডকাস্ট, এত এত তথ্য, এত এত ভিডিও আর এই সবকিছু আছে এবং মনে হচ্ছে যেন এই সবকিছুর মানে হলো না, মানে এই জিনিসগুলোর অনেক কিছুই আমাদের ঠিক করার জন্য। আমাদের নিরাময় করার জন্য, এটা বোঝানোর জন্য যে এখনো কিছু একটা ভুল আছে, তাই না? আর তাই এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত কথোপকথন এবং এই সমস্ত তথ্য, আর আমি তোমার অনেকগুলো দেখেছি। অসাধারণ সাক্ষাৎকার, সেটা মৃত্যুমুখী অভিজ্ঞতা হোক বা অন্য কোনো চ্যানেল, তারা সবাই বলছে যে এক ধরনের সৌন্দর্য, আনন্দ, ভালোবাসা আছে। আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা আসলে আমাদের নিজেদের সৃষ্টিরই স্রষ্টা। তাহলে কেমন হয় যদি আমরা আমাদের মনোযোগ, আমাদের সচেতনতাকে সেদিকে চালিত করতে শুরু করি? একজন পূর্ণ আলোকিত সত্তা হিসেবে আপনি কিভাবে নিজের শক্তিতে জীবনযাপন করছেন? পৃথিবীতে স্বর্গ দেখতে আপনার কাছে কেমন? আপনার এই সমস্ত জ্ঞান, প্রজ্ঞা, ভালোবাসা এবং আলো দিয়ে আপনি কি সৃষ্টি করেছেন, তাই না? সেই আলোচনাকে আমরা এই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে সেটা দেখতে কেমন। ঠিক, এটা অন্ততপক্ষে বেশ আকর্ষণীয়। আলোচনাগুলোতে একটা বিবর্তন ঘটছে। আমি এটা দেখতে শুরু করেছি, আমি এটা অনুভব করতে শুরু করেছি। কিন্তু আপনি কি দেখছেন? মানে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি অনুভব করছেন? আমার মনে হয় আপনার এই সমস্ত আলোচনায় আপনার একটি অনন্য দৃষ্টিভঙ্গি রয়েছে এবং আপনি সবসময় আমাদের প্রশ্ন করেন।
আপনি সম্ভবত একেবারে সামনের সারিতে বসে আছেন। আপনি কি ধরনের বিবর্তন দেখতে পাচ্ছেন? আচ্ছা, মজার ব্যাপার হলো আমরা এখন প্রায় 700 পর্বের কাছাকাছি চলে এসেছি, যেখানে আমি এই গ্রহের সবচেয়ে আকর্ষণীয় কিছু মানুষের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেছি। কিন্তু কিভাবে বিষয়গুলো বিকশিত হচ্ছে তা দেখাটা বেশ আকর্ষণীয়। আমার মনে হয় আমরা একটি সন্ধিক্ষণে পৌঁছাচ্ছি। আমরা এখনো সেখানে পৌঁছাইনি। আমার মনে হয় আমরা এর প্রি শো ট্রেলারগুলো পেয়ে গেছি, কিন্তু মূল আকর্ষণ এখনো আসেনি। আমি জানি অনেকেই মূল আকর্ষণ নিয়ে ভীত। আমি নই। আমি বুঝি যে এটি কিছুটা বন্ধুর হবে। এটা কারো জন্য হতে পারে, আবার কারো জন্য নাও হতে পারে। অনেক দিক থেকেই এটা সত্যিই আপনার উপর নির্ভর করে। অনেক দিক থেকে। জানেন, 2020 সালে এটা আমাদের উপর নির্ভর করেনি, কিন্তু আমরা কিভাবে এর মোকাবিলা করেছি তা আমাদের উপর নির্ভর করেছিল, এবং এটাই সবসময় সত্যি। এটাই সবসময় সত্যি। আমরা এটা সবসময়ই করতে পারতাম। কিন্তু একটা বিষয় যা বারবার সামনে আসছে তা হলো এমন কোনো ঘটনা বা কিছু যা মানবতাকে ভালোভাবেই নাড়িয়ে দেবে। কিছু মানুষ এতে আতঙ্কিত হবে এবং কিছু মানুষ একে সাদরে গ্রহণ করবে। মানবতার সবকিছুর ক্ষেত্রেই এটা সবসময় হয় এটা না হয় ওটা, এটা সবসময় হয় এক পক্ষ না হয় ওটা। কিন্তু আমি দেখতে শুরু করেছি যে এই আলোচনাগুলো মানুষকে আরো বেশি করে প্রস্তুত করছে। যেমন এই আলোচনাটি তাদেরকে যা আসতে চলেছে তার জন্য আরো বেশি করে প্রস্তুত করছে। এবং আমি বলবো এই দশকের মধ্যে, আগামী 3-4 বছরের মধ্যে বড় কিছু একটা ঘটবে, এবং সেটা কোনো যুদ্ধ বা ওই জাতীয় কিছু হবে না। আমি নেতিবাচকভাবে মনে করি না, কিন্তু এমন কিছু ঘটবে যা তার শক্তির দিক থেকে নিরপেক্ষ হবে। আমরা কিভাবে এর সাথে মানিয়ে নেব তা আমাদের উপর নির্ভর করে। জানেন, এটা হয় নেতিবাচক হবে, না হয় ইতিবাচক, কিন্তু আমি মনে করি যে একটা বিষয় যা বারবার সামনে আসছে এবং যা থেকে আমি কিছুটা দূরে থেকেছি, তা হলো মহাবিশ্বে কি আছে তার প্রকাশ এবং উপলব্ধি, এবং সেই পুরো ব্যাপারটা। আর আমি এক্সএফ ফাইলসের গভীরে যেতে চাই না, আমি ওইসব বিষয়ে জোড়াতে চাই না, কিন্তু এর একটি আধ্যাত্মিক দিক আছে যা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না। আর আমার মনে হচ্ছে আমরা এই ধরনের আলোচনাগুলো আরো বেশি করে শুরু করতে যাচ্ছি, কারণ আমার মনে হয় চারপাশে অনেক বেশি তথ্য রয়েছে, অনেক কিছু ঘটছে, এত বেশি বিষয় বাইরে আসছে যে আমার মনে হয় এটা বেশ আকর্ষণীয় হবে। আমরা যা করছি তার বিবর্তনের পথে এমন অনেক আলোচনার মধ্যে এটি একটি। কিন্তু আমি এই জীবনরূপী সার্কাসের একজন প্রথম সারির দর্শক, আর বিশেষ করে এই অনুষ্ঠানে আমি বিভিন্ন মাধ্যমে, রহস্যবাদীদের মাধ্যমে, এমনকি দার্শনিক, কোয়ান্টাম পদার্থবিদদের মাধ্যমেও এটি আরো বেশি করে ঘটতে দেখছি। জীবনের সকল স্তরের মানুষ, আমরা সবাই এক ধরনের সেই জায়গায় পৌঁছাতে শুরু করেছি। কারণ যখন তা ঘটবে, এবং আমি বিশ্বাস করি তা ঘটবেই, তখন তা মানবতার ভিত্তিকে প্রতিটি দিক থেকে নাড়িয়ে দেবে। আর আমার মনে হয় আমাদের একরকম এর জন্যই প্রস্তুত করা হচ্ছিল, কারণ আমি আপনার কথা জানি না, কিন্তু এখন বাইরের পরিস্থিতি বেশ নড়বড়ে, জানেনই তো, অনেক মানুষ এবং অনেক কিছুর জন্যই। কিন্তু আমি এটাই দেখছি, সারা, আমি জানি না এটা আপনার কাছে কোনো অর্থ বহন করে কিনা, বা এটা আপনার মনে কোনো দাগ কাটে কিনা। আচ্ছা, কয়েক বছর আগের কথা বলতে গিয়ে আমার দুটো বিষয় মনে পড়ছে, আর আমি যা দেখছি তা হলো, একজন আমাকে একটা গল্প বলেছিল, আর এটা ছিল ঠিক 70 এর দশকের শেষের দিকে বা 80 এর দশকের শুরুর দিকে। তারা একটা ভিনগ্রহের জাহাজ দেখতে চেয়েছিল। আসলে তারা এটা নিয়ে মজা করছিল। তারা এক বন্ধুর সাথে পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর হঠাৎ আকাশে একটা আলো দেখা গেল এবং কেউ তা অস্বীকার করতে পারল না, কারণ আলোটা ছিল খুবই উজ্জ্বল। এমন অভিজ্ঞতা তাদের আগে কখনো হয়নি। তো তারা একটা হোটেলে পৌঁছালো বা ওই রোড ট্রিপে ছিল, আর মহিলাটি বলল, আমরা দুজনেই হোটেলে পৌঁছানোর পর হঠাৎ আমাদের চুলকানি শুরু হলো, যেন আমাদের চামড়া পুড়ে যাচ্ছিল, আর তারা জানতো না কেন এমন হচ্ছে। এবং কিছু বছর পরে কেউ একজন, মানে একজন স্বজ্ঞাত শক্তি বিশেষজ্ঞ, আধ্যাত্মিক গুরু বা যাই হোক না কেন, বললেন, আসলে যা ঘটেছিল তা হলো, আপনি যা দেখেছিলেন তা ছিল অত্যন্ত উচ্চ, মানে যাকে আপনি ইউএফও বা ভিনগ্রহী বলবেন, যা এক অত্যন্ত 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 উচ্চ কম্পনশীল ফ্রিকোয়েন্সিতে ছিল। এবং তারা আপনার কাছে এসেছিল, কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি তাদের থেকে এতটাই আলাদা ছিল যে যখন আপনি সেই ফ্রিকোয়েন্সিতে ছিলেন, তখন আপনার শরীরে এক ধরনের জ্বালাপোড়া আর চুলকানি হচ্ছিল, তাই না?
যখন আপনি সেই ফ্রিকোয়েন্সির সংস্পর্শে এসেছিলেন। আর তাই আমার মনে হয় আমরা গত প্রায় 30 বছর ধরে যা অনুভব করছি তা হলো এই, আমাদের নিজেদের ভাইব্রেশন এবং চেতনাকে উন্নত করতে হবে যাতে আমরা এখানে থাকা এবং আমাদের জন্য উপলব্ধ আলোর স্বরগুলোকে ধারণ করতে পারি। আমি এডগার কেসির কথায় ফিরে যাই এবং অনেক পুরনো চ্যানেলই ছিলেন সম্পূর্ণ ট্রান্স চ্যানেল। হ্যাঁ, শেথ এবং শেথ স্পিক্স যা বলছিলেন সে সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, এবং কাউন্সিল ব্যাখ্যা করেছে যে এখন যে এত বেশি মানুষ সম্পূর্ণ ট্রান্স চ্যানেল না হয়েও চ্যানেল করতে পারে, অর্থাৎ পুরোপুরি বাইরে বা এমনকি শারীরিকভাবে তাদের শরীরের বাইরে না গিয়েও, তার কারণ হলো আমাদের ভাইব্রেশন এতটাই উচ্চতর যে আমরা সেই উচ্চতর চেতনা এবং উচ্চতর ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিগুলোকে আমাদের মধ্য দিয়ে যেতে দিতে পারি এবং একই সাথে আমাদের শরীরে উপস্থিত থাকতে পারি। আর তাই যখন আপনি এমন কারো কথা ভাবেন যে মৃত্যুমুখী অভিজ্ঞতা বা জ্ঞানলাভের অভিজ্ঞতা, এমনকি ইয়াওয়াস্কা অভিজ্ঞতা বা এই জাতীয় কিছুর মতো, মনে হয় যেন কোনো কিছু এত উজ্জ্বলভাবে আলোকিত হয়ে ওঠে যে আপনি আর কখনো ঘুমাতে পারবেন না, তাই না? আপনি যা অনুভব করেছেন তা কখনো অস্বীকার করতে পারবেন না। এবং পরিষদ যা বলেছে তা হলো আমরা সন্ধিক্ষণ এবং প্রান্তসীমা অতিক্রম করেছি, কিন্তু আসলে যা ঘটছে তা হলো এই গ্রহে কম্পন এবং কম্পাঙ্ক এতটাই বেড়ে যাচ্ছে যে আক্ষরিক অর্থেই এমন একটি মুহূর্ত আসবে যখন আমরা সেই আলোকে অস্বীকার করতে পারবো না। আমরা সবাই ঠিক এখানেই এই মুহূর্তে তা বেছে নিতে পারি। আপনি কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা করছেন না। আপনি যদি এটি শুনছেন এবং আপনার যাত্রার এই পর্যায়ে থাকেন, তাহলে আপনি সম্ভবত ইতিমধ্যেই সেই আলোর অভিজ্ঞতা লাভ করেছেন, এবং এর অর্থ হলো সেটিকে গ্রহণ করা, এর অর্থ হলো সেটিকে জানা, এর অর্থ হলো সেটিকে অস্বীকার না করে সেই কম্পন, সেই কম্পাঙ্ক, সেই আলোকে এমনভাবে ধারণ করা যে যেহেতু আমরা এই বিষয়ে কথা বলছি, মানবজাতির বিবর্তনে এমন একটি মুহূর্ত আসে যেখানে আলোয় পরিপূর্ণ কোনো কিছু এতটাই অনস্বীকার্য যে আমরা তা অস্বীকার করতে পারি না। ফিরে যাই, আমরা এটা অস্বীকার করতে পারি না, তাই না? এটা অনেকটা এরকম যে আমি আমার জীবনে একজন খুবই খিটখিটে, বদমেজাজি মানুষের কথা ভাবতে পারি, অথচ একটি নবজাতক শিশুর জন্মের মুহূর্তে তারা গলে যায়, আর তারা শুধু কাঁদতে থাকে আর আনন্দে আত্মহারা হয়ে যায়। আর এর কারণ হলো এই শিশুর রূপে বিশুদ্ধ উৎস শক্তি সেই ঘরে প্রবেশ করেছে, তাই না? আর এটা অনেকটা সেরকমই। ব্যাপারটা এমন যে পৃথিবীতে আসা আলোর এই মুহূর্তে একজন ব্যক্তি যেমনই হোক না কেন, কিন্তু আমার মনে হয় সেই আলো পৃথিবীতেই থাকে, এবং যখন আমরা সবাই এটিকে বেছে নিই এবং সম্পূর্ণরূপে নিজেদের মধ্যে ধারণ করি, তখন সেই অভিজ্ঞতা অনস্বীকার্য হয়ে ওঠে। আর আমি আপনার সাথে একমত। আমার মনে হয় আমাদের মধ্যে কিছুজনের জন্য তা ইতিমধ্যেই এখানে আছে, এবং আমি বিশ্বাস করি যে অত্যন্ত অলৌকিক কিছু একটা ঘটবে, যেমন একদিন সকালে সবাই ঘুম থেকে উঠল আর আলো জ্বলছিল এবং সমস্ত প্রাণী সত্যকে জানতে পারল। তারা আসলে কে এবং আমরা সবাই আসলে কে, সেই সত্য, আর এটা সবকিছু বদলে দেয়, তাই না? কিন্তু যারা আমাদের পরে আসবে, আপনার প্রশ্নের উত্তরে কাউন্সিলের কথা বলতে গেলে আমার মনে হয় না পরবর্তী প্রজন্ম, আমার মনে হয় এখনই এটা উপভোগ করতে পারাটা একটা বিরাট সৌভাগ্য। তারা এর থেকে আশীর্বাদ আর আনন্দ দুটোই পাবে, তাই না? কিন্তু আমার মনে হয় আমরাই সেই মানুষ যারা এটা অভিজ্ঞতা করতে ও এর সাক্ষী হতে বেছে নিয়েছি। জানেন, মজার ব্যাপার হলো যখন সেই ঘটনাটা ঘটবে, আপনি যে আলোক প্রাপ্তির কথা বলছেন, এবং আমি সত্যিই বিশ্বাস করি যে এটা একটা আলোক প্রাপ্তি, আর আমার মনে হয় এটা একটা ইতিবাচক ব্যাপার। আমার মনে হয় না এটা নেতিবাচক হবে। আমিও তাই মনে করি 100%। আমার মনে হয় যখন কেউ এমন কোনো সত্যের মুখোমুখি হবে যা সে অস্বীকার করতে পারবে না, তখন সেই সত্যকে উপলব্ধি করার প্রক্রিয়াটা একদিকে যেমন অত্যন্ত বিনোদনমূলক হতে পারে, তেমনি অন্যদিকে কারণটা অনেক
কিন্তু এটা এমন একটা বিষয় যা প্রত্যেক ব্যক্তিকে তার নিজের মতো করে মোকাবিলা করতে হবে। তাই সেই তথ্যকে, সেই সত্যকে উপলব্ধি করার প্রক্রিয়াটাই আমার কাছে একটা এক্স ফ্যাক্টর হবে যে মানুষ কিভাবে এটা করবে। আর আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে আমি আপনার সাথে একমত। এর মানে হলো এতে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর কম্পাঙ্ক বেড়ে গেছে, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আমরা এই আলোচনাগুলো করতাম না এবং এগুলো এমন সাড়াও পেত না যদি মানুষ আগ্রহী না হতো এবং সত্যি এ বিষয়ে শুনতে না চাইতো। কিন্তু আমি যা মনে করি তা হলো এখন সারা বিশ্বে যা ঘটছে, আমি এদেরকে বলি চায়না শপে সার। সারা বিশ্বে চায়না শপে সার এর মতো অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ, এবং তারা এমন অনেক চায়না ভাঙছে যা ভাঙা দরকার, এবং দুর্ভাগ্যবশত তারা এমন অনেক চায়না ও ভাঙছে যা আমরা ভাঙতে চাই না, কিন্তু যা হওয়ার তাই হচ্ছে। এটা হলো পুরনো পদ্ধতিগুলোকে আঁকড়ে ধরে রাখার শেষ চেষ্টা, সেই সব পুরনো ব্যবস্থাগুলোকে আঁকড়ে ধরে রাখা যা আমাদের কোনো কাজে আসে না। কিন্তু আমরা সবাই এ বিষয়ে জ্ঞানী হয়ে উঠছি, আমরা সবাই সত্য দেখতে শুরু করেছি, আমরা সবাই বলতে শুরু করেছি 1 মিনিট, এর আর কোনো মানে হয় না। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম যিনি একজন শিক্ষাবিদ। অনেক কলেজ বন্ধ হয়ে যাচ্ছে কারণ ফাইন আর্টসের ডিগ্রির জন্য $2.5 লক্ষ খরচ করার বাস্তবতা, এবং তারপর বাকি জীবনের জন্য সেই ঋণের বোঝা বয়ে বেড়ানো, যা মূলত একটি কারাদণ্ডের মতো। এর কোনো মানে হয় না। এখন এই বাস্তবতা সামনে এসেছে এবং নতুন প্রজন্ম বলছে, তোমরা কি পাগল? আমি এটা করব না। একক উদ্ধৃতি চিহ্ন। এটা পুরনো ব্যবস্থার ভেঙে পড়ার শুরুর একটা উদাহরণ, এবং আমরা সবাই এটা ধর্ম, স্বাস্থ্যসেবা, রাজনীতি, হলিউড, টাকা পয়সার ক্ষেত্রে দেখতে পাই। এটা সর্বত্রই আছে এবং আপনি আক্ষরিক অর্থেই সবসময় এর সাক্ষী হচ্ছেন। কিন্তু আমার মনে হয় এটা যেন শেষ মুহূর্তের মৃত্যু ঘণ্টা, যদি বলতে চান। হ্যাঁ, তারা আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছে এবং তারা এ নিয়ে আরো বেশি ক্ষুব্ধ হচ্ছে, কারণ না না না, আমরা পারবো না। এটা অনেকটা কোনো কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টার মতো, যা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে হতে সেই চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। ব্যাপারটা এমন যে এখন সব শেষ এবং আমরা এখন সামনে এগিয়ে যেতে পারি। আমার মনে হয় আপনি শুরুতে আমাকে যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে একটির উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আমি কোনোটার উত্তর দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই মাত্র যা এত নিখুঁতভাবে বর্ণনা করলেন, আমার মনে হয় পৃথিবীতে ঠিক এটাই ঘটছে বলে অনেকেই বলবেন। আর আমরা সবাই বলি, হ্যাঁ এটাই তো ঘটছে, কিন্তু আমাদের ভেতরেও তো এটাই চলছে। হুম, এই কারণেই মানুষ ক্লান্ত। আপনি জিজ্ঞেস করেছিলেন মানুষ কেন এত ক্লান্ত, কারণ এটা অনেকটা শেষ সামান্য জিনিসটাকে আঁকড়ে ধরে থাকার মতো। আমাদের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করা, আমাদের এই কথার বিরুদ্ধে লড়াই করা যে না আমরা সত্যিই ক্ষমতাহীন, আমাদের এই কথার বিরুদ্ধে লড়াই করা যে না এটা সত্যি ওই লোকটার দোষ, তাই না? লড়াই লড়াই তাই না, এই কারণেই আমরা ক্লান্ত, কারণ আমরা এটা দেখছি এবং এর শক্তি অনুভব করছি, কিন্তু এটা আমাদের নিজেদেরই অংশ। এটা বাইরে আছে, কিন্তু যখন আমরা নিজেদের ভেতরে এর বিরুদ্ধে লড়াই করা বন্ধ করি, আমার মনে হয় যেন সমগ্র মানবজাতি একটা গভীর শ্বাস নেয়। কিন্তু সারা, আমরা যখনই চাই নিজেদের ভেতরে সেই গভীর শ্বাসটা নিতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের সেই সার্বভৌমত্ব আছে। আপনি এবং আমি কেউই প্রতিদিন খবর দেখি না। আমি সবসময় বলি যদি যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু ঘটে তবে তা আমার কাছে পৌঁছাবেই। সত্যি জানেন, পৃথিবীতে যদি কিছু ঘটে কেউ না কেউ আমাকে জানাবে। এটা এতটাই গুরুত্বপূর্ণ। যদি কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে কেউ না কেউ সেটার উল্লেখ করবেই। তাই এই সবকিছুর নাটকীয়তার মধ্যে আমার থাকার কোনো দরকার নেই। তাই আমি এইসব ব্যাপারে মাথা না ঘামানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি শারীরিকভাবেই সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি জানি অদ্ভুত সব ঘটনা ঘটে। তারপর মাঝে মাঝে আমি কোনো শিরোনাম পড়ি বা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা ভেসে ওঠে। আমি ভাবি, বাহ, এটা তো দারুণ, ঠিক আছে, চলো এবার এগিয়ে যাই, এখান থেকে যাই। ওই লোকটা এটা বলেছে, বা ওই দেশটা ওটা করেছে, বা ওয়াও। আপনি যদি এর মধ্যে জড়িয়ে পড়েন তাহলে কি করছেন? আপনি তো কিছুই পরিবর্তন করছেন না। আপনি আসলে এটাকে প্রভাবিত করতে পারবেন না। এই গ্রহে হাতে গোনা কয়েকজন মানুষই কেবল এটাকে প্রভাবিত করতে পারে, আর এরাই হলো সেই সব লোক যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি অথবা যারা ক্ষমতা দখল করেছে। এটা নির্ভর করে আপনি কিভাবে দেখছেন এবং আপনি বিশ্বের কোন প্রান্তে আছেন তার উপর। কিন্তু দিনের শেষে আপনাকে নিজের পথেই হাঁটতে হবে এবং বেছে নিতে হবে যে আমরা যে বাস্তবতার মধ্যে আছি সেই উন্মাদনার সাথে আপনি কিভাবে মানিয়ে চলবেন। আর আমি এটা সবসময়ই বলি, এবং আমি মনে করি এটা এমন একটা কথা যা মানুষের আরো বেশি করে শোনা দরকার, এবং আমার মনে হয় এটা মানুষের প্রতি আপনার সহানুভূতি অনেক বাড়িয়ে দেয়।
আর তা হলো আমরা সবাই কেবল এই বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। যে মুহূর্তে আমাদের এই উন্মাদ পরিস্থিতিতে এই বাস্তবতার মধ্যে ফেলে দেওয়া হয়, আমরা এমন দুজন মানুষের সাথে পরিচিত হই, কখনো কখনো, আশা করি বেশিরভাগ সময়ই, যারা আপনার বাবা মা, যাদের আপনি চেনেন না, যারা আপনাকে চেনেন না, তারা তাদের সাধ্যমতো আপনাকে শেখান। সবচেয়ে ভালো পরিস্থিতিতে তারাই আপনার তত্ত্বাবধায়ক। তারা তাদের চলার পথে যা কিছু শিখেছে তার সবকিছুই আপনার উপর চাপিয়ে দেয়, কারণ তারা যখন পৃথিবীতে এসেছিল তখন তারাও বিষয়গুলো বোঝার চেষ্টা করছিল, আর তারপর তাদের বাবা মাও তাদের আগমনের পর বিষয়টি বোঝার চেষ্টা করছিল, এবং এভাবেই চলতে থাকে। আর এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে, এটা চলতেই থাকে। তারপর আপনি সবকিছু বুঝে ওঠেন, আপনাকে এই সমস্ত তথ্য দেওয়া হয়, এবং তারপর জীবনের একটা নির্দিষ্ট সময়, সাধারণত কিশোর বয়সে, কিন্তু কখনো কখনো 20-র কোঠায়, কখনো 50-এর কোঠায়, আপনি ভাবেন, 1 মিনিট, এটা আমার জন্য আর কাজ করছে না, এবং এখন আমাকে নিজের পথ খুঁজে বের করতে হবে। আর তারপর আপনি আমার মতোই খুঁজতে শুরু করেন। আমি ক্যাথলিক হিসেবে বড় হয়েছি এবং আমার মনে হলো যে এটা আমার কাছে অর্থহীন। আমি অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইটি হাতে নিই। আমি বৌদ্ধ ধর্ম নিয়ে ঘাটাঘাটি করি। আমি যিশু আসলে কি বলেছিলেন এই ধরনের অন্যান্য সমস্ত সংস্করণগুলো দেখি, কারণ আমি এগুলোই খুঁজে পেয়েছিলাম। আর তারপর আমি আমার নিজের পথ খুঁজে বের করার চেষ্টা করছি। আমি এখনো এটা বোঝার চেষ্টা করছি, আপনিও এখনো এটা বোঝার চেষ্টা করছেন। আমরা নিজেদের জন্য বাস্তবতাকে যেভাবে সাজিয়েছি সে সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে পারে, কিন্তু এটা আমাদের নিজেদেরই তৈরি করা একটা কাঠামো। হ্যাঁ, একদম। আর যেহেতু আমি একজন গল্পকার, আমি লোকেদের এই কথাটা বলতেই থাকি। সবকিছু নির্ভর করে আপনি নিজেকে যে গল্পটা বলেন এবং যে গল্পে আপনি বিশ্বাস করেন তার উপর। আর কিছু গল্পের জন্য তো মানুষ খুনও করে। আমার ঈশ্বর তোমার ঈশ্বরের চেয়ে শ্রেষ্ঠ এবং এই ধরনের সব বাজে কথা। আপনি মাটির উপর আকাশে এই রেখাটা পার হতে পারবেন না, যা মহাকাশ থেকেও দেখা যায় না, কিন্তু আমি ওটা ওখানে রেখেছি কারণ আমি এটাই বলেছিলাম। বুঝলেন তো, এই ধরনের ব্যাপার আর কি। কিন্তু এটা আসলেই আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। আর আপনি এটা আগেও খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা কোনো পরিস্থিতিকে যেভাবে বেছে নিই তা সত্যিই শুধু আমাদের উপরই নির্ভর করে না, কিন্তু উদাহরণস্বরূপ পৃথিবীতে ঘটে যাওয়া অনেক কিছুরই, সবগুলো না হলেও অনেক কিছুরই কোনো নির্দিষ্ট ভিত্তি নেই। একটা গাড়ি দুর্ঘটনা, একটা ছোটখাটো সংঘর্ষ, যেমনটা আমি আগেও বলেছি, যখন এটা ঘটে, আপনার বা আমার একটা ছোটখাটো সংঘর্ষ হলে সাধারণত বলতে গেলে দিনটা আমাদের দুজনের জন্যই বেশ খারাপ যায়। কিন্তু দিনটা একটা নিখুঁত দিনও হতে পারত, কারণ সেটাই আমাদের জীবনের সেরা মুহূর্ত হতে পারত। আমাদের জীবনের সেরা মুহূর্ত, এবং হঠাৎ করেই সেরা। এটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার। আমি ভাবি, হাই ঈশ্বর, আর আপনি ভাবেন, আমার সারা জীবনে তুমি কোথায় ছিলে তারা, চলো বিয়ে করি। এই ধরনের ব্যাপার এমনটা হতে পারে। সুতরাং এটা আসলেই নির্ভর করে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন তার উপর। কিন্তু তা সত্ত্বেও ধরা যাক পরিস্থিতিটা আমাদের জন্য খারাপ, যেমন হাই ঈশ্বর, আমার ইন্স্যুরেন্সের খরচ বেড়ে যাবে, এই ধরনের সব ব্যাপার। সুতরাং এটা আমাদের জন্য নেতিবাচক। কিন্তু তারপর আমরা আমাদের দুটো গাড়ি ঠিক করার জন্য দুটো আলাদা ডিলারশিপে বা দুজন আলাদা মেকানিকের কাছে নিয়ে যাই এবং দিনটা তাদের জন্য দারুণ কাটে। একই ঘটনা, শুধু বিষয়টাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। তো এটা বেশ আকর্ষণীয়। আমি সারা জীবন কথা বলতে পারি, আমি একজন পডকাস্টার। তো আপনি যখন কথা বলছিলেন ঠিক তখনই একটা বিষয় আমার মাথায় এলো, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই। আপনি আপনার নিজের জীবনের প্রেসিডেন্ট। হুম, আপনি আপনার নিজের জীবনের প্রেসিডেন্ট। আর যখন আমরা সবাই আমাদের নিজেদের জীবনের প্রেসিডেন্ট হয়ে উঠি, তখন আমরা পৃথিবীর সেই সব বিশেষ তকমা পাওয়া মানুষদের হাতে কম ক্ষমতা ছেড়ে দিই, তাই না? এটা অনেকটা নিজের জীবনের ঈশ্বর হওয়ার মতোই। মানে, আমি যা বলতে চাইছি তা হলো, আপনার ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস যাই হোক না কেন, সেগুলো আর বাইরের কোনো বিষয় থাকে না। আপনি সে সবকিছু এখানে নিয়ে আসেন। এবং আমাকে এইমাত্র এক ধরনের দর্শন দেখানো হলো, যা আবার সেই প্রশ্নে ফিরে যায় যে স্বৈরশাসক এবং ক্ষমতা দখলকারীদের অস্তিত্ব কবে শেষ হবে? যখন আমরা সেই সব লোকদের ক্ষমতা দেওয়া বন্ধ করব। তাই যদি বিশ্বের কোনো নেতৃত্বস্থানীয় পদে থাকা কোনো কিছু বা কাউকে আপনার পছন্দ না হয়, যদি আপনি যে কোম্পানিতে কাজ করেন তার পছন্দ না করেন, তবে নিজের জীবনের সিইও হয়ে যান। যদি আপনার বসকে পছন্দ না করেন, তবে নিজের জীবনের বশও হয়ে যান। যা আপনার ক্ষমতা কেড়ে নিচ্ছে বলে আপনি মনে করেন, আপনি নিজেই তা হয়ে যান। নিজেকে সেই ক্ষমতা ফিরিয়ে দিন। তাই না? হঠাৎ করে আমি যদি শুধু সিইও শব্দটি ব্যবহার করি, কারণ এটি কিছুটা কম বিতর্কিত, কিছুটা কম বিতর্কিত। ধরুন, আপনি আপনার কোম্পানির পছন্দ করেন না এবং
তিনি যা করছেন, যা বলছেন, যেভাবে আচরণ করছেন, বা তার কোন কাজের সাথে আপনি একমত বা দ্বিমত পোষণ করছেন, এইসব নিয়ে সারাক্ষণ আপনার মেজাজ খারাপ থাকে। কিন্তু যখন আপনি ভাবেন, দাঁড়ান, আমি তো আমার নিজের জীবনের সিইও, তখন হঠাৎ করেই সেই প্রতিক্রিয়াশীলতা উবে যায়। হ্যাঁ, 100 ভাগ। এবং আপনি তাদেরকে আর উঁচু আসনে বসিয়ে এত ক্ষমতা দিয়ে দেন না। ফলে আপনি তাদের সাথে একমত হন বা না হন, বা তাদের পছন্দ করেন বা না করেন, তাতে সত্যিই কিছু যায় আসে না। এবং আপনি আপনার নিজের জীবনে ভিন্নভাবে কাজ করতে ও সিদ্ধান্ত নিতে শুরু করেন। আর আমার মনে হয় আপনি যখন কথা বলছিলেন এবং যেভাবে বিষয়টি ব্যাখ্যা করছিলেন, তাতে আমার মধ্যে একটা বিশাল পরিবর্তন এসেছে। ব্যাপারটা অনেকটা এরকম যে, হ্যাঁ, আমাদের সবাইকে এর মধ্যে প্রবেশ করতে হবে এবং শুনতে হবে। তাই উত্তর দেওয়ার জন্য বিষয়টাকে এভাবেও ভাবুন, আমরা কেবল এই সমস্ত স্তরের গভীরে আরো গভীরে যাচ্ছি, তাই না? আমি একটি কোম্পানি চালিয়েছি এবং আমি সেই পদে ছিলাম। আর একজন সিইও হিসেবে সেই ভূমিকার সাথে দায়িত্ব আসে, কারণ যদি কোম্পানি তথাকথিতভাবে ব্যর্থ হয়, তাহলে কাকে দোষ দেওয়া হবে, তাই না? তাই যখন আমরা ভাবি, ওহ আচ্ছা, আমি যদি আমার জীবনের সিইও হই এবং আমার জীবন ব্যর্থ হয়, তাহলে আমি এর জন্য দায়ী এবং আমি সরকার, কোম্পানি, ধর্ম, গল্প, শিক্ষা ব্যবস্থাকে দোষ দিতে পারি না, আমাকেই সম্পূর্ণ দায়ী হতে হবে। একক উদ্ধৃতি চিহ্ন। কিন্তু তারপর যদি আমরা সাফল্য বা ব্যর্থতার পুরো ধারণাটিকে পরিবর্তন করে ভাবি যে আমরা এখানে এসেছি, যেমনটা পরিষদ বলেছে, প্রসারিত হতে। আমরা এখানে এসেছি আমরা আসলে কে তা প্রকাশ করতে। আমরা এখানে এসেছি আমাদের অভিজ্ঞতাগুলো বেছে নিতে। আমরা এখানে এসেছি আমাদের শক্তিকে সত্যি আয়ত্ত করতে, যাতে আমরা আমাদের জীবনকে আয়ত্ত করতে পারি। তাহলে আর কোনো সাফল্য বা ব্যর্থতা থাকে না। আমি এখন আর এই ধরনের বিষয় নিয়ে ভাবি না। আমার নিজের অভিজ্ঞতায় সবকিছুই যেন একটি ফলাফল। আর আমি সাধারণত বুঝতে পারি যদি কোনো কিছু আমার ইচ্ছা মতো না হয়। আমি প্রায় সবসময়ই বুঝতে পারি কোথায় আমার শক্তিটা আসলে ছিল না, যদিও আমি চেয়েছিলাম বা ভেবেছিলাম ওটা হওয়া উচিত ছিল। অথবা আপনি জিনিসগুলোকে ভিন্নভাবে দেখতে শুরু করতে পারেন এবং সবকিছু বদলে যেতে শুরু করে, তাই না? আর আমি মনে করি এই ক্ষুদ্র বা বৃহৎ উদাহরণটি হলো, যখন আপনার ভেতরে সবকিছু বদলাতে শুরু করে, আপনি দেখবেন আপনার চারপাশের জগতেও সবকিছু বদলাতে শুরু করেছে। আমার মনে হয় যোগনন্দ এই কথাটি বলেছিলেন যে ব্যক্তি নিজেকে আয়ত্ত করতে পারে, সে বিশ্বকেও আয়ত্ত করতে সাহায্য করতে পারে। অথবা আয়ত্ত করাটা সঠিক শব্দ নয়, কিন্তু যে ব্যক্তি নিজেকে বিকশিত করতে পারে বা নিজেকে বুঝতে পারে, নিজেকে ভালোবাসতে পারে, সে এই বিশ্বকে ভালোবাসতে পারে, বিশ্বকে সাহায্য করতে পারে। হ্যাঁ, কারণ তাদের নিজেদেরকে পরিবর্তন করতে সক্ষম হতে হবে, ব্যাস। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারে, সে বিশ্বকেও পরিবর্তন করতে পারে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ নিজেদের দিকে না তাকিয়ে এই বিশ্বকে পরিবর্তন করতে চায়। আর এটা সবসময় এখান থেকেই শুরু হয়। এটা সবসময় শুরু হয়। সারা, বরাবরের মতোই আমি আপনার সাথে আরো 4-5 ঘন্টা কথা বলতে পারি। আমি নিশ্চিত যে আমরা যদি পরিষদকে ফিরিয়ে আনি, তাহলে আমরা আরো 10 ঘন্টা কথা বলতে পারবো। হ্যাঁ। কিন্তু আপনাকে পেয়ে সবসময়ই খুব ভালো লাগে। আপনি কি সবাইকে বলতে পারেন যে তারা আপনার সম্পর্কে এবং বিশ্বে আপনি যে অসাধারণ কাজ করছেন সে সম্পর্কে আরো কোথায় জানতে পারবে? জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, sarahpolanon.com। আমার এখন 5টি বেস্ট সেলিং বই আছে। আমার সর্বশেষ বই হলো আত্মার 11টি আধ্যাত্মিক ভূমিকা, যা আমার মনে হয় এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে যে আধ্যাত্মিক ভূমিকাগুলো পালন করতে এসেছেন, সেগুলোর প্রতি সত্যিই উন্মুক্ত হওয়া। উদাহরণস্বরূপ, আপনি একজন বার্তাবাহক, আপনি একজন সংযোগকারী, আপনি নিজেই একজন গুরু, এবং আপনি একজন উন্নতিকারী। এই সব বিভিন্ন অবিশ্বাস্য জিনিস। যখন আমরা সেগুলাকে মূর্ত করি, তাই না, আপনার পুরো জীবন বদলে যায়। আসলে আমি লোকেদের ব্যাখ্যা করি এবং আমি জানি আমার নিজের যাত্রাও এমন ছিল যখন আমি আমার আধ্যাত্মিক ভূমিকাগুলো পালন করছিলাম না, যা মূর্ত করার জন্যই আমি এখানে এসেছিলাম। কিছুই কাজ করেনি। যে মুহূর্তে আমি আমার আধ্যাত্মিক ভূমিকাগুলোকে গ্রহণ করতে শুরু করলাম, যেগুলোর জন্য আমি এই সময় এখানে এসেছি, সব দরজা খুলে গেল। সবকিছু স্বাভাবিকভাবে প্রবাহিত হতে শুরু করলো, সবকিছু একসাথে মিলে যেতে শুরু করলো। তাই আমি মনে করি এই সময়ের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আত্মার 11টি আধ্যাত্মিক ভূমিকা। তো এটি আমার সর্বশেষ বই। আমার আরো 4টি বই আছে, যার মধ্যে রয়েছে ইউ আর এ চ্যানেল, যা আপনাকে উৎস, ঐশ্বরিক সত্তা, আপনার পত্র